আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর সবাইকে আমাদের টিউটরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি শুভ সন্ধ্যা, স্বাগতম এবং সাদর সম্ভাষণ। তো আশা করি আপনারা সবাই সুন্দর প্রস্তুতি নিচ্ছেন, কারণ দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট ইউর ডোর। আর মাত্র কয়দিন, আজকে কয় তারিখ স্যার? আজকে হচ্ছে 23 তারিখ, তার মানে আর মাত্র 8 দিন বাকি। 8-9 দিন পরেই ইউ আর গোয়িং টু ফেস দ্য মোস্ট চ্যালেঞ্জড, মোস্ট এক্সপেক্টেড অ্যান্ড most valuable examinations of many of the job candidates in our country, known as primary assistant teacher recruitment examination. তো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যে আপনারা সবাই ভালো করেন। এবং মেইনলি আজকের ক্লাসটা কিন্তু আমাদের ম্যারাথন ক্রাশ কোর্সের ক্লাস, কিন্তু এটা মানে সবার সৌজন্যে সবাইকে মানে উপকৃত করার জন্য বা উদ্দেশ্যে, ফর গাইডেড দ্য আদার্স, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট না তাদের বাইরেও এই জিনিসগুলো একটু আলোচনা করার জন্য বা তাদেরকে বেনিফিটেড করার জন্য আমরা ক্লাসটা আজকে উন্মুক্ত করেছি। তো আপনারা যে যেখানে আছেন, আজকের ক্লাস কিন্তু পেইড ব্যাচের ক্লাস, সুতরাং পেইড ব্যাচের ক্লাসটা পেইড ব্যাচের মতোই হবে। বেশি কমেন্ট, বেশি কথাবার্তা বলা হয়ে ওঠে না, আপনারা সবাই জানেন। সবাই বলতে যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছেন ভর্তিকৃত, তারা জানেন যে আলটিমেটলি আমাদের কিন্তু এই ব্যাচগুলোতে কমেন্ট পড়ারও সুযোগ হয় না। হ্যাঁ, তারপরেও কমেন্ট পড়বো না বিষয়টা এমন না, মানে এটা ইট উইল বি লেস দেন দ্য আদার ডেজ, ওকে, অনেক কমে যাবে। তো এই মতো অবস্থায় আপনারা যারা আবারও যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমরা ক্লাসটা শুরু করব। তো ক্লাস আগের যে টেস্টগুলো থাকে, দ্য ফর্মালিটিস বিফোর স্টার্টিং দ্য ক্লাস, দ্যাট ইজ, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সবাই সবাই একটু কমেন্ট করে আমাকে বলেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা একটু সবাই কমেন্ট করে আমাকে জানান যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। যদি থাকে তাহলে একটু কমেন্ট করবেন, এবং সাথে যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, শেয়ার করে দিবেন, কেমন আছেন বলবেন। আর আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসে চলে যাব। অনেকগুলো স্লাইড থাকবে, আমরা জানি ক্লাসের টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং প্রত্যেকটা টপিক থেকে চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে, যেরকম ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, এরপর প্রিপোজিশন। ও মাই গড, প্রিপোজিশন মানে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং একদম। এইবার সেন্টেন্সের ভিতরে, যে সেন্টেন্সে আমরা জানি চেঞ্জিং সেন্টেন্স আছে, ডেফিনেশন এন্ড চেঞ্জ। মেইনলি আজকে আমরা ফোকাস করব ডিগ্রি। তো ডিগ্রি থেকে একটা মার্কস কিন্তু সবসময় থাকে, তার মানে আজকের ক্লাসে আপনি 1 আর 2, 3 আর 1, 4, মানে 4 মার্কসের একটা ক্লাস হবে। 100% 4 মার্কস, 100% 4 মার্কসের একটা ক্লাস আপনি পেতে যাচ্ছেন। ঠিক আছে, আজকে কি হবে, 100% 4 মার্কসের একটা ক্লাস আপনার জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। অনেকেই সালাম দিচ্ছেন, সালামের উত্তর দিয়ে দিলাম একবারেই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আপনারা যারা জানতে চেয়েছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আর হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা এটাও একটু সবাইকে জানার জন্য অনুরোধ করছি। আশফিকা কবির আপু দেখছে, ঈশ্বরদী থেকে দেখছি, বা মাশাআল্লাহ। মাহিয়া আসসালামু আলাইকুম, কুষ্টিয়া থেকে দেখছি। রাকিবুল ইসলাম, মাহি লিখছে শেয়ার। আচ্ছা, তাহলে যেহেতু আমরা ক্লাসটা উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য, পেইড ব্যাচের ক্লাস, এবং আপনারা জানেন যে আমাদের টপিক ভিত্তিক ক্লাসটা কেমন হয়, 2-1টা ক্লাস তো আপনারা করেছেনই। তো সেক্ষেত্রে এই ক্লাস থেকে আপনি যেহেতু অনেক মার্কস পেয়ে যাচ্ছেন, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আপনি একই সাথে পেয়ে যাচ্ছেন। যদি আপনি এই ক্লাসটা পরবর্তীতে আবার দেখতে চান, অথবা আপনার যদি এই ক্লাসটা আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে চান, বা আপনি যদি আপনার অন্য যারা বন্ধু বান্ধব আছে বা কোনো গ্রুপে আপনারা একসাথে গ্রুপ স্টাডি করেন, পড়াশোনা করেন, এমন থেকে থাকে, অথবা আপনি কোনো একটা ব্যাচে ভর্তি আছেন, অনলাইন বা অফলাইন ব্যাচ আছে যেখানে হচ্ছে আপনি পড়াশোনা নিয়ে সবসময় আপনাদের কথাবার্তা হয়, এমন যদি কোনো ব্যাচ, গ্রুপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ
অথবা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে থাকে, সেখানে আপনারা অ্যাটলিস্ট একটা করে শেয়ার করে দেন। তাহলে আজকের ক্লাস থেকে আপনি ইনশাআল্লাহ অবশ্যই মিনিমাম 4 মার্কস। 4 মার্কস কিভাবে, সেই 4 মার্কসের হিসাবটা কি চান? হ্যাঁ, এই যে দেখেন, ফ্রেজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ থেকে সাধারণত 1 মার্কস থাকে। প্রিপোজিশন থেকে মার্কস থাকে না এমন কি হয় আপনারা বলেন তো? কোনোদিন হয় না। মিনিমাম 2 মার্কস প্রিপোজিশন থেকে থাকবে, এবং সেন্টেন্স বা ডিগ্রি সব মিলায় আপনার এখান থেকে 1 মার্কস থাকবে। তার মানে 1+2+1 এটা হলো 4 মার্কস। এটা হচ্ছে 100% 4 মার্কসের একটা লাইভ ক্লাস আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। দো ইট ইজ এ পেইড ব্যাচ ক্লাস, উই ওপেন্ড ইট লাইভলি ফর এভরিওয়ান। সো এটা নিঃসন্দেহে একটা গ্রেট অপরচুনিটি, তাই আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। শেয়ার ডান। ক্লাসের আগেই আপনাদেরকে আমি বলতেছি যে কমেন্টগুলো বারবার করবেন, একই কমেন্ট। আপনি যদি প্রয়োজন হয় এই লাইভ ক্লাস থেকে যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে অফকোর্স ইউ হ্যাভ টু মেক কমেন্ট অনস এগেইন অ্যান্ড এগেইন। একটা কমেন্ট 3-4 বার 5 বার করবেন, দেখবে যে আপনার মুখস্থ হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তাহলে কারা কারা শেয়ার করেছেন একটু, কি ব্যাপার ছোট হয়ে গেল? আচ্ছা, তাহলে যারা শেয়ার করেছেন তারা একটু জানিয়ে দিন যে কারা শেয়ার করেছেন, কয়টা শেয়ার করেছেন। আমরা ক্লাসের দিকে ধাবিত হই। আচ্ছা, চলে আসি আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ পার্ট 1। ঠিক আছে, পার্ট 1-এ আমরা চলে আসি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজে। তো ফ্রেজের ক্ষেত্রে আমরা জানি ফ্রেজ এর বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজের বাংলা, আপনারা একটু খাতা কলম নিবেন। হ্যাঁ, অনুগ্রহ করে হ্যাঁ ক্লাসটি শেয়ার করে দিবেন প্লিজ। সবাইকে বলবো যে ক্লাসটি শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজে আসি পার্ট 1। আমাদের যে আলোচনাটা, এই প্রথমেই আমাদের জানতে হবে যে ফ্রেজ কি, তাই না? ফ্রেজ কি, এটা না জানলে ফ্রেজের কাইন্ডস বা ফ্রেজের আইডেন্টিফিকেশন এটা আপনি কিভাবে বুঝবেন? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। দেখেন, ফ্রেজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একসাথে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে না। আমরা সবাই জানি যে ফাইনাইট ভার্ব, আপনারা এই কথাগুলো যারা না জানেন তারা একটু এখান থেকে দেখে নিবেন। আমরা দেখেন যে কথাটা আমি বোর্ডে লিখতাম সেটা কিন্তু অলরেডি স্লাইডে লেখা আছে। দ্যাটস ওয়াই আই এম নট গোয়িং টু রাইট ইট এগেইন অন দ্য বোর্ড। তো আমি এই কথাটা আবারও লিখতে যাচ্ছি না। তো আপনারা দেখবেন যে ফ্রেজের মেইনলি যে সংজ্ঞাটা যদি আমরা খেয়াল করি, যে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একটা ফোকাস পয়েন্ট। আর একই সাথে কি থাকবে না? সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একই সাথে না থাকে, আর যদি সেটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো কি? ফ্রেজ। এটাকে আমরা বলবো ফ্রেজ। আচ্ছা, তাহলে আমরা চলে যাই ফ্রেজ সম্পর্কিত আরো বিস্তারিত আলোচনায়। দেখেন, বিশেষ দ্রষ্টব্য একটা কথাই যে গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু ক্লজ নিয়ে আলোচনা ছিল। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একই সাথে থাকে তখন সেটা কিন্তু ক্লজ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ক্লজ। অনেকে কিন্তু ক্লজ আর ফ্রেজের ভিতর পার্থক্যটাই বোঝে না। দেখেন, এই যে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যখন একই সাথে থাকবে তখন হচ্ছে ক্লজ, আর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সাথে না থাকলে সেটা হয়ে যাবে ফ্রেজ। এখন অনেকের জিজ্ঞাসা থাকতে পারে, স্যার ফাইনাইট ভার্ব কি? তো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছিল, যেখানে আমরা বলছিলাম ফাইনাইট ভার্বস ইজ দ্য ভার্বস বাই হুইচ ইউ ক্যান আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের টেন্স নির্ণয় করা যায় যে ভার্বটা দেখে, তাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট তো আমরা সবাই চিনি, তাই না? তো সেক্ষেত্রে এই যে যদি ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকে সেটা ক্লজ হয়ে যায়। আমরা চলে আসি পরের আলোচনায়, ওয়ার্ড ভার্সেস ফ্রেজ ভার্সেস ক্লজ। তো এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, ওয়ার্ড মানে হচ্ছে যে কোনো একটা শব্দ, একটা ওয়ার্ড, তাই না? শব্দ। আচ্ছা, এরপরে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে কি থাকবে না? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব একই সাথে থাকবে না। একই সাথে কি থাকবে না। আর এটা হচ্ছে ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ কি? বাক্যাংশ, বাক্যের অংশ। ঠিক আছে, যেখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে দেখেন, এই যে কিন্তু আমরা একটা ওয়ার্ড যদি বলি, শেয়ার করেছেন সবাই, শেয়ার না করলে দ্রুত শেয়ার করে দেন। সুন্দর একটা ক্লাস একদম কিন্তু আপনারা আজকে পেইড ব্যাচের ক্লাস যেমন হয় তারই একটা ক্লাস আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। সো
এটা মানে a green card for all of you to get such a extraordinary class here without being admitted in this center. তো এখানে ভর্তি না হয়েও আপনি পেইড ব্যাচের ক্লাস পাচ্ছেন, এটা নিঃসন্দেহে আপনার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং এই ক্লাস থেকে কম পক্ষে 4 মার্কস শিওর, 4 মার্কস শিওর, এটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি। তো দেখেন ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, যে কোনো একটা ওয়ার্ড। মনে করেন আমি যদি বলি যে আমি লিখলাম স্কুল, মনে করেন লিখলাম স্কুল, স্কুল লিখলাম, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা ওয়ার্ড। আবার যদি আমি বলি যে ফাইনাইট ভার্ব থাকবে না এমন একটা, মনে করেন যে আমি বললাম যে এ স্টোন থ্রো, আমরা এটা না লিখে যে লিখি যে এ রেড লেটার ডে। তাহলে দেখেন এখানে কিন্তু আমি কি লিখছি, এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা ওয়ার্ড লিখছি, বাট 4টা ওয়ার্ডের ভিতরে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সাথে আছে? কোনো ভার্বই এখানে নাই। কিন্তু মনে করেন এখানে আমি দিলাম যে আই গো, শুধু এইটুকুন দিলাম, এটাও কিন্তু একটা ক্লজ হয়ে যাবে। তাহলে ফ্রেজে হচ্ছে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সাথে থাকে না, তবে ক্লজে থাকে। এই আলোচনাটাই দেখেন সুন্দরভাবে আমি যেভাবে এলোমেলো ভাবে লিখে দিছি, এটা এখানে সুন্দর করে লেখা আছে। দেখেন এই যে কিন্তু লেখা, দেখেন এই যে, এটা যদি আপনি খেয়াল করেন, এই যে বুক একটা ওয়ার্ড, তাহলে এটা একটা ওয়ার্ড। এ বুক, তখন কিন্তু 2টা ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? 2টা ওয়ার্ড যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা ফ্রেজ হয়ে যাচ্ছে। আর হি নিডস আ বুক, তাহলে এই যে দেখেন সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই পুরো অংশটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে ক্লজ। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার লিখে একটু কমেন্ট করতে হবে। টু শেয়ার ডান জসিমউদ্দিন সেনবাগী, যারা শেয়ার করেন নাই তাদেরকে বলবো যে শেয়ার করে দেন একটু, ঠিক আছে প্লিজ। এরপরে আমরা আমাদের চলে আসি ফ্রেজের আর কি কি বৈশিষ্ট্য আছে। দেখেন একটি ফ্রেজ বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে, তার মানে পার্টস অফ স্পিচ নিয়েই ফ্রেজের নামকরণ করা হয়েছে। বিভিন্ন ধরনের ফ্রেজ থাকতে পারে। ফ্রেজ কত প্রকার, এটা যদি কখনো এটা আসবে না, এটা আপনি 100 না 1000% গ্যারান্টি থাকেন। ফ্রেজ কত প্রকার, এটা কখনো আসে নাই, কোনোদিন আসবেও না, ঠিক আছে। বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ভাগ করে থাকে, এখানে সাধারণত 10 প্রকার দেখানো হয়েছে। তা আমরা প্রথমে নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। যেহেতু এটা পার্ট অফ স্পিচের মতো কাজ করে, তাহলে পার্ট অফ স্পিচের মতন যদি কাজ করে তাহলে সেটা ওই পার্ট অফ স্পিচের মতো নামই হবে। যেরকম নাউন ফ্রেজ, প্রোনাউন, মানে প্রোনাউন তো আর ফ্রেজ হয় না, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম নাউনের মানে পার্ট অফ স্পিচের মতো করে নাম। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কি 5টা টিপস আছে আমরা একটু দেখি। দেখেন নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন, এই 7টি একই ক্যাটাগরির জিনিস। এগুলো নিয়ে আপনার দরকার কথাবার্তা দিয়ে। আচ্ছা, আমরা এখানে আসি। নাউন ফ্রেজ 10 রকম হতে পারে। আপনার নাউন ফ্রেজ 10 রকম চেনার দরকার নেই, আপনাকে আমি 1 রকম চিনাই দিচ্ছি, সবাই নোট করবেন সবাই। দেখেন আমরা জানি সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে, তারপরে কি থাকে, সাবজেক্ট ভার্ব, সাধারণত অবজেক্ট বা এক্সটেনশন থাকে, এক্সটেনশনের ভিতর যা থাকে থাকুক। আপনি সবসময় মাথায় রাখবেন যে ভার্ব, এই ভার্বকে কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হলে, কে, কি বা কাকে, এটা দ্বারা প্রশ্ন করা হলে, প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যায়, তা নাউন ফ্রেজ। আর কিছু আপনার জানার দরকার নেই, শেষ। এই কথাটা মনে রাখতে পারবেন না যে ভার্বকে কে, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে, আচ্ছা এখানে এই যে একটা লিমন সরকার নামে একটা লোক ঢুকছে, এটাকে ব্লক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, ঠিক আছে। লিমন সরকার নামে যে লোকটা আছে, এটা এই কমেন্টটা ডিলিট করে ওকে হচ্ছে যে এই ভাইকে ব্লক দিয়ে দেন, ঠিক আছে। আমি আমাদের যে টিম আছে তাদেরকে রিকোয়েস্ট করছি এই আইডিটা ব্লক করে দেন। ক্লাসের মুড নষ্ট করার জন্য এরা আসে, ঠিক আছে। এদের ক্লাস করার দরকার নেই, এরা আসে উল্টাপাল্টা কাজ করতে। এটা একটু এই কমেন্টটা দেখে আপনারা ডিলিট করে দেন, আমাদের টিমদেরকে আমি করতেছি। লিমন সরকার নামে যে আছে, আচ্ছা।
তো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তাহলে সেক্ষেত্রে আমরা এই কথাটা যদি মাথায় রাখতে পারি তাহলে চেহারা কত প্রকার এটা আমরা স্লাইডে লিখছি, ঠিক আছে, বাট এটা আপনার আর প্রয়োজন হবে না। এবার আমরা এক্সাম্পলে চলে আসি, এক্সাম্পলে চলে যাব সরাসরি, এত কিছু কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, এইখানে আমি যদি বলি যে এই যে দেখেন সাবজেক্ট, এই যে আমরা বলি এটা যদি ভার্ব হয়, তাই না, ভার্বের আগে কে থাকে? ভার্বের আগে থাকে হচ্ছে সাবজেক্ট থাকে, ভার্বের আগে সাবজেক্ট থাকে, তাই না? তাহলে এই যে সাবজেক্টটা আছে এটা নিশ্চয়ই একটা নাউন, এটা কি একটা নাউন বা প্রোনাউন? কারণ আমরা জানি সাবজেক্ট হতে পারে কি নাউন বা প্রোনাউন ছাড়া। এই সাবজেক্ট হতে পারে হচ্ছে হয় নাউন না হলে প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া আর তো কেউ সাবজেক্ট হতে পারে না। তাহলে সাবজেক্টের জায়গায় যদি কেউ কখনো বসে আপনি 100% বুঝবেন যে এটা একটা নাউন ফ্রেজ। কেন? কারণ যে আমরা জানি প্রোনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ নাই, সবই নাউন ফ্রেজ। সুতরাং এইখানে আমি যদি বলি যে এটা কোন ফ্রেজ, তাহলে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, আর যদি একটা ওয়ার্ড না থাকে, এই যে দেখেন ভার্বের আগে এই পজিশনে আছে, তাহলে ভার্বের আগে যে অংশটা আছে সেটা হচ্ছে কি অবশ্যই দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটা নাউন ফ্রেজ হয়ে যাবে। আবার দেখেন এই যে যদি আমি বলি যে সাবজেক্টের আগে এই অংশটা আছে, তাহলে ভার্বের আগে এই অংশটা আছে, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে। এখন নাউন বা প্রোনাউন যখন বসবে তখন অবশ্যই ওই প্রোনাউন ফ্রেজ নামে যেহেতু কোনো ফ্রেজ নাই, সুতরাং এটা হয়ে যাবে একটা নাউন ফ্রেজ। হ্যাঁ, এখানে কিন্তু এটা নাউন ক্লজ হয়ে গেছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে সাবজেক্ট এবং কি আছে, ভার্ব আছে। এইটা কিন্তু নাউন ফ্রেজ, আর এটা কিন্তু শুধুই নাউন। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এখানে বলা হয়েছে যে ভার্বের আগে আমরা জানি যে সাবজেক্ট বসে, তা সাবজেক্টের জায়গায় নাউন বসে, নাউন ফ্রেজ বসে, নাউন ক্লজ বসে, ঠিক আছে? তাহলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ বা নাউন সম্পর্কিত যে কোনো আলোচনা যদি হয় আপনি বুঝবেন যে সাবজেক্টের আগে সেটা থাকতে পারে। এখন আমি যে কথাটা বলছিলাম সেটা যদি আপনি দেখেন যে ড্যাশ হ্যাজ এ নাইস গার্ডেন, তাহলে কোনো কিছু একটা জিনিসের আমরা যদি এখানে প্রশ্ন করি যে কার আছে, ড্যাশ হ্যাজ এ নাইস গার্ডেন, তাহলে কার একটা সুন্দর বাগান আছে, কে সে, এই সুন্দর বাগান কার আছে, এটা দেখেন এই যে ক্যাম্পাসের এই নাইস বাগানের মালিকটাকে, হ্যাজ মানে তো থাকা, তাহলে কার আছে, কে এই বাগানের মালিক, এই যে দেখেন আওয়ার ক্যাম্পাস, তাহলে আওয়ার ক্যাম্পাসে আছে। সুতরাং এটা কিন্তু হয়ে যাবে একটা নাউন ফ্রেজ। আমি আরো সুন্দর করে আপনাদেরকে যদি বুঝাই, দেখেন এইখানে আমরা চলে আসছি, এই যে দেখেন এক্সাম্পলে চলে আসি, যদি এই যে এইখানে লেখা আছে যে ইজ গুড ফর হেলথ, তাহলে কিছু একটা জিনিস গুড ফর হেলথ, কি স্বাস্থ্যের জন্য ভালো, কোন জিনিসটা কি, এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে এই যে সাবজেক্টের মানে ভার্বের আগে আছে, নিশ্চয়ই এটা তো একটা সাবজেক্ট হবে, এটা অবশ্যই একটা কি হবে, সাবজেক্ট হবে। আর সাবজেক্ট হতে পারে কি, হয় নাউন না হলে প্রোনাউন। তা প্রোনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ যেহেতু নাই, তাহলে নিশ্চয়ই নাউন হবে, নাউন ফ্রেজ। এখন নাউন হতো যদি একটা ওয়ার্ড থাকতো তাহলে নাউন হতো, কিন্তু যেহেতু এখানে ওয়ার্ড আছে কতগুলা, এখানে ওয়ার্ড আছে দেখেন 1টা 2টা 3টা 4টা ওয়ার্ড আছে, কিন্তু এর ভিতর কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে? না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সাথে নাই, সুতরাং এটার নাম হয়ে যাবে একটা নাউন ফ্রেজ। আমরা যদি এই যে এইটুক ঢেকে রেখে এই অংশটাকে প্রশ্ন করি, সামথিং কোনো কিছু একটা জিনিস ইজ গুড ফর হেলথ, তাহলে স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে স্বাস্থ্যের জন্য কি ভালো, এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলার হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তা আমি বলছি কি, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন ওই উত্তরটা সর্বদাই নাউন ফ্রেজ হবে, আর কোনো কিছু মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমরা চলে যাই পরে, এই যে দেখেন এইখানে যদি চলে আসি আমরা, এখানে কি আছে, ইজ এ গুড হ্যাবিট, কিছু একটা জিনিস আছে যেটা হচ্ছে ভালো অভ্যাস, তাহলে সেই ভালো অভ্যাসটা কি সেই ভালো অভ্যাসটা হচ্ছে রিডিং নিউজ পেপার। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে আপনি এই উত্তরটা পাইছেন, এটা নাউন ফ্রেজ, শেষ। এরপরে আমরা আসি, ধরেন এইখানে আছে যে ইজ ব্যাড ফর বিসিএস, মানে বিসিএস এর জন্য কোনো কিছু কি খারাপ, সেই জিনিসটা কি বিসিএস এর জন্য খারাপ, এই যে ব্যাড ফর বিসিএস এর জন্য খারাপ কি, এই যে এটা কি, যে টকিং অ্যাট ডিপ নাইট উইথ অপোজিট জেন্ডার, মানে অপোজিট জেন্ডার বা ছেলের সাথে মেয়ের সাথে ছেলে অনেক রাতে কথা বলা, এটা বিসিএস এর জন্য খারাপ। কারণ অনেক রাত জেগে আপনি যখন কথা বলবেন সকালবেলা আপনার ঘুম থেকে উঠে পরীক্ষাটা ভালো হবে না, কারণ ঘুম ভাব থাকবে।
তাহলে আবার যদি আপনি এইভাবেও দেখেন যে সাবজেক্ট, এটা কি ভার্বের আগে কে আছে, ভার্বের আগে সাবজেক্ট থাকে, তা সাবজেক্ট থাকলে সেটা সাবজেক্ট কে হয়, নাউন বা প্রোনাউন হয়। তাহলে এটা নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে, তা প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। তাহলে যেহেতু এখানে কোনো কি নাই, এই যে টকিং আছে দেখেন ভার্ব আছে, কিন্তু এটা তো ফাইনাইট ভার্ব না, কারণ আইএনজি যুক্ত ভার্ব কখনো ফাইনাইট ভার্ব হতে পারে না। তাহলে ফাইনাইট ভার্বও নাই, সাবজেক্টও নাই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে একটা ফ্রেজ। ঠিক আছে, আমরা আসি এরপরের প্রশ্নে। এখানে দেখেন যে রাইটিং এ ডায়েরি, রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ রাইটিং স্কিল। তাহলে রাইটিং স্কিলটা ডেভেলপ করার জন্য একটা ভালো অনুশীলন, সেই জিনিসটা কি, ভালো অনুশীলনটা কি, এই জিনিসটা কি বলেন তো? এই যে বলতেছে যে রাইটিং এ ডায়েরি মানে ডায়েরি লেখা, দিনলিপি লেখা বা ডায়েরি লেখাটা হচ্ছে আসলে এই জিনিসটা। অথবা আপনি মনে করেন যে ভার্বের আগে যেটা আছে সেটা সাবজেক্ট, তাহলে হয় এটা নাউন হবে, না হলে প্রোনাউন হবে। সুতরাং যেহেতু এখানে ফ্রেজ আছে, সেই ক্ষেত্রে এটার নাম হয়ে যাবে নাউন ফ্রেজ। কথা কি ক্লিয়ার, বোঝা যায়? বোঝা গেলে বলতে হবে যে স্যার বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইনফিনিটিভ অত কিছু দরকার নেই, আমরা যে জায়গায় যাইতে হবে সেই জায়গায় চলে যাচ্ছি। দেখেন, আচ্ছা এরপরে আমরা আসি, আচ্ছা ইনফিনিটিভ ফ্রেজ ও নাউন ফ্রেজ হতে পারে। এই যে দেখেন এখানে যদি বলা হয়, এইখানে যে কথাটা আছে, আমরা এই যে এটা আমাদের কি ভার্ব না, তাহলে ভার্বের আগে যা আছে সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট নাউন বা প্রোনাউন ছাড়া কেউ হতে পারে না, এটা নাউন ফ্রেজ। এত কিছু আপনার দেখার দরকার নেই। আর যদি আমি যে কথাটা বলছি যে প্রশ্ন করার যে বিষয়টা, আপনি যদি প্রশ্ন করেন যে ইজ এ ব্যাড হ্যাবিট, ইজ এ ব্যাড হ্যাবিট, কোনো একটা জিনিস সেটা খারাপ অভ্যাস, সেই জিনিসটা কি, কি খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাসটা কি, এই খারাপ অভ্যাসটা হচ্ছে টু টেল এ লাই। এই যে এখানে কোনো ফাইনাইট ভার্ব সাবজেক্ট নাই, এটা হচ্ছে এই যে কি দিয়ে আপনি ভার্বকে প্রশ্ন করছেন যে কিছু একটা জিনিস ইজ এ ব্যাড হ্যাবিট, কিছু একটা জিনিস যেটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট, তাহলে সেই ব্যাড হ্যাবিটটা কি, ব্যাড হ্যাবিটটা হলো টু টেল এ লাই। এই যে হচ্ছে এই কি এর উত্তর, কি এর উত্তর। তাহলে ভার্বকে কি, কে বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই কি নাউন ফ্রেজ, আর সাবজেক্ট হিসাবে বসলে নাউন ফ্রেজ অবশ্যই হবে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারলে একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা নাউন ফ্রেজ ক্লিয়ার। আচ্ছা এরপরে আমরা চলে আসি, এই যে এইখানে ধরে নিন যে একটা কথা আছে, এই যে দেওয়া আছে এখানে এক্সাম্পল, যে ইসরাত, ইসরাত ডিসলাইক, ইসরাত ডিসলাইকস মানে অপছন্দ করে, কি অপছন্দ করে ইসরাত, ইসরাত অপছন্দ করে টু টক টু মাচ, অনেক বেশি কথা বলা। ইসরাত কি অপছন্দ করে, এই যে মনে করেন আমি এইটুকুন আমি যদি পড়ি, তাহলে ইসরাত অপছন্দ করে, তাহলে কি অপছন্দ করে, তার উত্তর কিন্তু এখানে যে আছে যে টু টক টু মাচ। অথবা আমরা যদি এটাকে বলি সাবজেক্ট, এটাকে বলি ভার্ব, ভার্বের পরে যেটা থাকে সেটা তো অবজেক্ট, তাই না, ভার্বের পরে অবজেক্ট থাকে, তার সাবজেক্ট বা অবজেক্ট কে হতে পারে, নাউন বা প্রোনাউন ছাড়া কেউ হতে পারে না, সুতরাং এটা অবশ্যই নাউন ফ্রেজ। ক্লিয়ার, একদম এর থেকে আর ক্লিয়ার হওয়ার কোনো উপায় নাই। এই যে দেখেন ইজ মাই অ্যাম্বিশন, কিছু একটা, অ্যাম্বিশন মানে কি আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্ন, আমি যদি বলি স্বপ্ন, স্বপ্ন, ঠিক আছে, তাহলে কিছু একটা ইজ মাই স্বপ্ন, সেই জিনিসটা কি টু উইন এ প্রাইজ। অথবা ভার্বের আগে আসে, তাহলে এটা সাবজেক্ট, আর সাবজেক্ট হলে অবশ্যই নাউন বা প্রোনাউন হবে, যেহেতু এটা ফ্রেজ থেকে আসছে, এখানে সব জায়গায় ফ্রেজ আছে, অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এরপরে চলে যায় পরের প্রশ্নে। এরপরে নাউন ফ্রেজ নিয়ে যত কথাবার্তা আছে এটা সবই হচ্ছে কি, এই যে এইখানে একটা কথা বলা আছে যে না, এইখানে যদি আপনাকে বলা হয় যে ইনফিনিটিভ থাকলে সব, আমি এই জন্য আপনাদেরকে বলছি এত কিছু বোঝার দরকার নাই, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান নাউন ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে একটু তথ্য জেনে নেন। এইটা যে ঠিক দাগ দেওয়া অংশের, দাগ দেওয়া অংশের, দাগ দেওয়া, দাগ দেওয়া অংশের, দাগ দেওয়া অংশের ঠিক, ঠিক আগের, আগের বা পরের, পরের নাউন সম্পর্কে, নাউন সম্পর্কে তথ্য, দাগ দেওয়া অংশের ঠিক আগের বা পরের নাউন সম্পর্কে তথ্য দিলেই সেটা অ্যাডজেক্টিভ। আমরা তো জানি নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই ক্ষেত্রে দেখবেন যে এই ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ, যে দা টাইম, এই টাইমটা কি একটা নাউন, তাহলে এই যে দাগ দেওয়া অংশ আছে না, এই দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে না,
দাগ দেওয়া অংশের একটা আগে নাউন আছে। এইবার বলতেছে টাইম, কিন্তু কোন টাইম? টু রেজিস্টার ফর দ্য এক্সাম। তার মানে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা যে টাইমটা উইল এক্সপায়ার টুমোরো, সেটা শেষ হয়ে যাবে কখন? আগামীকাল। তাহলে দেখেন এই যে টাইমটা আছে, আমি এখানে কি বলছি? অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কখন হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে হচ্ছে তখন দাগ দেওয়া অংশের ঠিক আগের বা পরের নাউন সম্পর্কে তথ্য। তাহলে এই যে দাগ দেওয়া অংশটা আগে আপনি দেখবেন, এরপরে দেখবেন যে ঠিক এর আগে বা পরে কোথাও নাউন আছে কিনা। পরে তো নাউন নাই, পরে তো ভার্ব আছে, কিন্তু এইখানে কি আছে? এই যে নাউন আছে, এটা একটা কি নাউন। এই টাইম সম্পর্কে এটা একটা ইনফরমেশন না, যে দা টাইম, সময়টি, কিসের সময়টি? টু রেজিস্টার ফর দ্য এক্সাম, মানে এই সময় সম্পর্কে আরো তথ্য দেওয়া হচ্ছে, যে যে কোনো সময় না, এই যে পরীক্ষার রেজিস্ট্রেশন করার সময়টা উইল এক্সপায়ার টুডে, কালকে শেষ হয়ে যাবে। তাহলে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে যে এফোর্ট, মাই কন্টিনিউয়াস এফোর্ট, এই এফোর্ট সম্পর্কে তথ্য। তাহলে আপনি বুঝলেন যে ঠিক দাগ দেওয়া অংশের আগে বা পরে যদি নাউন থাকে, এটা তথ্য দিক না দিক, অধিকাংশ ক্ষেত্রেই সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। অ্যাডজেক্টিভকে বাদ দেওয়া যায়, হ্যাঁ বাদ দেওয়া যায় বিভিন্ন ভাবে, বিভিন্ন জন পড়াবে, আমি আমার মতো করে পড়াচ্ছি, না বুঝলে আপনারা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার ইনফিনিটিভ ফ্রেজ আবার অ্যাডভার্বিয়াল হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে। তো অ্যাডভার্বিয়াল হওয়ার তো আমরা জানি যে ভার্বকে ভার্বকে কখন, কখন, কোথায়, কোথায়, কেন, কেন এবং কিভাবে, কিভাবে, এইগুলো দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাই, সেই অ্যান্সারের নামই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটু সবাই লিখে নেন, সবাই লিখে নেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? যে ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সবাই সারাদিন রাত পড়ে মাঝে মাঝে ঘুমায়। আচ্ছা, তো সবাই কি ক্লাসটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাওয়ার কথা ইনশাআল্লাহ। আরো সুন্দর করে সামনে অনেক কনসেপ্ট আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে? নোট করতেছি, হ্যাঁ নোট করেন, নোট করে ফেলেন সবাই, যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই কথাটা মনে রাখবেন যে ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন মনে করেন যে আই টুক এ ডিটারমিনেশন, তাহলে আই টুক এ ডিটারমিনেশন, আমি একটা প্রতিজ্ঞা নিয়েছি। কি প্রতিজ্ঞা? এই ডিটারমিনেশনটা কি না, এটা কিন্তু এই যে ডিটারমিনেশন, সেই ডিটারমিনেশনটা কি? টু পাস ইন দ্য এক্সাম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কারণ যে এই ডিটারমিনেশন সম্পর্কে তথ্য দিচ্ছে যে আই টুক এ ডিটারমিনেশন। দেখেন আই টুক এ ডিটারমিনেশন, তো এটা তো একটা নাউন, তাই এই সেই ডিটারমিনেশনটা কি? এই যে টু পাস ইন দ্য এক্সাম, এক্সামে পাস করা, সুতরাং এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখা যাক এর পরেরটা কি আসে। আচ্ছা, এরপরে যদি আমরা এই যে দেখেন এইখানে যদি আসি, আই ওয়াকড ফাস্ট, আমি দ্রুত হাঁটি। কেন দ্রুত হাঁটি? মানে হাঁটলাম কেন, এই কেন দ্রুত হাঁটলাম বলেন তো? এই যে টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে হি ওয়াকড ফাস্ট, সে দ্রুত হাঁটলো। কেন হাঁটছে? এই কেন হাঁটার উত্তর কিন্তু এই যে অ্যান্সার, দেখছেন? তাহলে কেন হাঁটার ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নো ডাউট, নো ডাউট। ডাউট থাকলে কিছুই করার নাই, এগুলো সবই এবার ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজের কথা শেষ, ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন মানে ভার্বাল ফ্রেজ। ভার্ব প্লাস প্রিপোজিশন মানেই কি? ভার্বাল ফ্রেজ। কথা ক্লিয়ার? এসব জিনিস নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। ভার্ব প্লাস প্রিপোজিশন মানেই ভার্বাল ফ্রেজ, ভার্ব প্লাস প্রিপোজিশন মানেই কি? ভার্বাল ফ্রেজ। আমরা চলে যাই তাহলে ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, এই যে এখান দিয়ে যতগুলো আছে সবই ভার্বাল ফ্রেজ। কেন? কারণ এই যে লুক ফরওয়ার্ড টু, এরপরে দেখেন এখানে আছে ব্রেক ইনটু, এরপরে কি আছে যে বেগার্স, দা সাফারিং অফ দা, হ্যাঁ এই যে বেগার্স, বেগার্সটাও আমাদের কি ভার্ব, এই সেন্টেন্সের ভার্ব কিন্তু দা সাফারিং অফ দা অ্যাসিড ভিকটিম বেগার্স, এটা হচ্ছে ভার্ব। ভার্বের সাথে যেটা থাকবে, ভার্ব প্লাস যাই থাকুক সেটার নামই হচ্ছে ভার্বাল ফ্রেজ। লুক ফর, লুকড ফর, এই যা কিছু আছে লুক ফর, এগুলো সবই কি ভার্বাল ফ্রেজ। মানে ভার্বের সাথে প্রিপোজিশন থাকুক, ভার্বের সাথে এক্সটেনশন, যে কোনো অংশ যাই থাকুক না কেন সেটার নাম ভার্বাল ফ্রেজ। যে কোনো সেন্টেন্সের ভার্বের সাথে যে অংশটা আছে ওইটার নামই ভার্বাল ফ্রেজ। কথা ক্লিয়ার? যে সেন্টেন্সের মূল ভার্বটা কি, এই যে মনে করেন যে এই সেন্টেন্সটার ভার্ব কি, এই সেন্টেন্সটার ভার্ব কি,
এই সেন্টেন্সটার ভার্ব কি, এই সেন্টেন্সটার ভার্ব কি, এই যে ভার্বের সাথে যাই থাকুক না কেন ওই পুরোটা যদি দাগ থাকে তাহলে বুঝবেন যে এটা ভার্বাল ফ্রেজ। এটা একদম সব থেকে সহজ একটা বিষয় হচ্ছে ভার্বাল ফ্রেজ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, রাজিয়া সুলতানা আপু লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নাই। দেখেন আপনাদেরকে এই যে কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ তো আমরা সবাই জানি যে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার মানে অ্যাজ সুন অ্যাজ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, অ্যাজ ফাস্ট অ্যাজ হতে পারে, এই যে এগুলো সবই কনজাংশনাল ফ্রেজ। এই যে এইখানে লেখা আছে কনজাংশনাল ফ্রেজ গুলো আপনারা মনে হয় অনেকেই জানেন আগের থেকে, যে এই যে অ্যাজ সুন অ্যাজ মাচ অ্যাজ ফাস্ট অ্যাজ, অ্যান্ড নট, অর, রেদার, অ্যালং উইথ, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো, তারপরে বোথ অ্যান্ড, আইদার অর, নাইদার নট, নো সুনার হ্যাড, এগুলো হচ্ছে সবই কি কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজের ভিতরে আপনি 2-3-4টা একটু মাথায় রাখলে বাকিগুলো আর মনে রাখতে অসুবিধা হবে না। শাবনুর আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। স্যার তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কি করে বুঝবো? আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজে আমরা যাচ্ছি, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজে আমরা একটু পরেই যাচ্ছি, তখন দেখবেন। এখানে বুঝে আফসোস পরীক্ষার হলে মাসুমউদ্দিন না, পরীক্ষার হলেও বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে এগুলো একটু আপনি স্ক্রিনশট দিয়ে নেন, এগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। তাহলে কনজাংশনাল ফ্রেজ ক্লিয়ার। আচ্ছা, এইবার আমি যদি আসি কনজাংশনাল ফ্রেজ সম্পর্কে, যদি আপনাকে বলা হয় যে ফাইম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে কনজাংশনাল ফ্রেজ, এই প্রশ্নের উত্তর হবে কনজাংশনাল ফ্রেজ। তাহলে ড্রাঙ্ক অ্যাজ মাচ অ্যাজ, তাহলে অ্যাজ মাচ অ্যাজ আছে, আমরা এটা বুঝেই গেছি এটা একটা কি কনজাংশনাল ফ্রেজ। এ নিয়ে আপনার কোনো টেনশন করার কিছুই নাই, একদম সোজা জিনিস। ইন্টারজেকশনাল, তা ইন্টারজেকশনাল তো আমরা সবাই জানি যে যেরকম দেখা যাচ্ছে যে ইন্টারজেকশনে কি হোয়াট এ শট, হোয়াট এ থিং, অথবা হুররা বা এই ধরনের মানে যে কথাগুলো আছে ইন্টারজেকশন এক্সক্লেমেশন নোট থাকবে, সেটা ইন্টারজেকশনাল। যেরকম এইখান দিয়ে যদি আমরা লিখি ও ও ডিয়ার মি, এই যে দেখেন ইন্টারজেকশনাল ফ্রেজ আছে না, ফ্রেজ হবে না, তাহলে এই যে ইন্টারজেকশন চিহ্ন আছে, এটা থাকলে ইন্টারজেক্ট। এটা তো বোঝার জন্য আপনার কোনো রকেট সায়েন্স দরকার আছে না, এ তো সবাই বুঝবেন, এটা সবাই বুঝবেন। হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, এই যে হোয়াট এ পিটি, এই যে দেখেন ইন্টারজেকশনাল মার্কস আছে, সুতরাং এটা হয়ে যাবে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এগুলো একদম পানির মতো ফ্রেজ, মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ একদম টানা আপনি এইভাবে মুখস্থ করবেন, প্রিপোজিশন প্লাস কিছু একটা প্লাস প্রিপোজিশন, মানে প্রিপোজিশন দিয়ে শুরু, স্টার্ট হবে কি দিয়ে প্রিপোজিশন, আবার এন্ড হবেও প্রিপোজিশন দিয়ে, এন্ড হবেও প্রিপোজিশন দিয়ে। তাহলে মাঝখানে যাই থাকুক না কেন এই টোটালটাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটার নাম কি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে ক্লিয়ার। আচ্ছা, এখন এই প্রিপোজিশনাল ফ্রেজের অবশ্যই আরেকটা ধরন আছে, যেটা হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। এটা হতে পারে কিছু ক্ষেত্রে, এটা আমরা মনে রাখতেছি, বাট এটা সাধারণত এটার ইউজ হয় না, আপনি এটাই মনে রাখবেন, এটা মনে রাখবেন, ওকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ হলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে, টেনশনের কিছুই নাই। চলে আসেন এবার, এই যে দেখেন, এই যে এখানে যেগুলো এই যে ছিল সবই দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু, না এগুলো আমরা এইভাবে এই যে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে, এগুলো এখন লাগবে না, কারণ এগুলো আপনার পরীক্ষাতে আসবেও না, দরকারও নাই। আপনি এইখানে দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। এই কয়টা জিনিস আপনি মনে রাখবেন, প্রিপোজিশনাল ফ্রেজ শেষ। এগুলো কনটেক্সটের উপর ভিত্তি করে হয়। এটা হচ্ছে আপনি লিখে রাখবেন যে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা পরের কথায়। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে এগুলো কিন্তু চলে আসছে যে 100% প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ, প্রিপোজিশন নাউন প্লাস প্রিপোজিশন, হ্যাঁ এই যে এগুলো সবই আছে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো সব। কারণ কি, এই যে আমরা অলরেডি বলছি যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং অবশ্যই শেষটাও হবে কি প্রিপোজিশনাল দিয়ে। এইটুক মাথায় রাখলেই ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য প্রিপোজিশনাল ফ্রেজ, আর আপনার টেনশনের কিছু নাই। আচ্ছা, তাহলে প্রিপোজিশন, আচ্ছা স্যারের আচ্ছা তারপরে সাইন দেখলেই বোঝা যাবে। আচ্ছা হ্যাঁ, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, অ্যাজ ওয়েল অ্যাজ মাচ অ্যাজ, এগুলো আছে কনজাংশনাল। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝতে পারছেন কাহিনী? এগুলো কি কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হওয়ার কোনো কথা না, খুবই সহজ জিনিস।
আর আমি যে কথাগুলো বলতেছি সবগুলো যে আপনার লিখে নিতে হবে বিষয়টা এমন না, কারণ এখানে আমরা কিন্তু আপনি এখানে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট না তারা কি জানেন যে আমাদের এটা কতদিনের কোর্স জানেন তো? মনে করেন যে আমরা কিন্তু মাত্র প্রায় 30 দিন, কতদিন? 30 দিন, 30 দিনের কোর্সে কি করতেছি? কমপ্লিট সিলেবাস, কমপ্লিট সিলেবাস, কমপ্লিট সিলেবাস অফ প্রাইমারির কমপ্লিট সিলেবাসটা 30 দিনে শেষ করব। এখন সেটা শুধু ইংরেজি না, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, 4টা সাবজেক্ট। সুতরাং একদিনে কিন্তু আমাদের অন্য জায়গাগুলোতে আমরা যেরকম এই যে 3টা টপিক ছিল, এই 3টা টপিকের উপরে 5টা 6টা ক্লাস নিই, আর আজকে 2 ঘন্টায় আপনার 10 ঘন্টার কাজ করতে হবে। সুতরাং আপনি যে পেইড ব্যাচগুলোতে আপনারা যারা ভর্তি হয়েছেন তারা তো অলরেডি জানেন, আর যারা ভর্তি হননি তারা তো ফ্রিতে পাচ্ছেন, এটা আপনাদের জন্য অনেক। ঠিক আছে, আমরা চলে যাই পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন করার কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, এই যে ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে আপনি যদি প্রশ্ন করেন, দেখেন দ্য বুক ইজ মানে বইটি আছে, কোথায় আছে? বইটি কোথায়? বইটি কোথায় আছে বলেন তো? অন দ্য টেবিল। তাহলে এটা কি হয়ে গেল? ভার্বকে কখন কোথায় কিভাবে, দ্য বুক ইজ বইটি হলো, বইটি কোথায়? অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। শেষ, এত কিছু বোঝার আপনার দরকার নেই। আপনার যা বুঝাই দিছি ওই কথাগুলো মাথায় রাখেন যে ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে এই যে, তাহলে দ্য বয় ইজ ছেলেটি আছে, ছেলেটি কোথায় আছে? কোথায় আছে ছেলেটি? দেখেন তো এখানে আছে নাকি সেই উত্তর। ভার্ব ছেলেটি কোথায় আছে? ছেলেটি আছে হচ্ছে ইন দ্য রুম। তাহলে ভার্বকে দা বয় ইজ ইন দ্য রুম, তাহলে ছেলেটি আছে, ছেলেটি কোথায় আছে? ইন দ্য রুম। তার মানে এটা হয়ে যাবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হয়ে যাবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। পরে কি আছে? প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ হতে পারে। এই যে দেখেন এইখানে যে কথাটা, এইখানে দেখেন আমরা বলছি ঠিক দাগ দেওয়া অংশের আগে বা পরে, দাগ দেওয়া অংশের আগে বা পরে যদি একটা নাউন থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। তো এর আগে তো এই যে একটা নাউন আছে, নাউন আছে না, তাহলে এটা তো 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। দাগ দেওয়া অংশের আগে বা পরে নাউন থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। শেষ, একটু টেনশনের কিছু নাই। এখন আপনি যদি আরো চেক করতে চান, এটা তো কোনো প্রিপজিশনাল ফ্রেজ না। প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপজিশন দিয়ে শুরু হবে আবার প্রিপজিশন দিয়ে শেষ হবে, এটাই আছে প্রিপজিশনাল ফ্রেজের একমাত্র সংজ্ঞা। একমাত্র, ঠিক আছে, 2 মাত্র না, এটা মাথায় রাখতে হবে। একমাত্র সংজ্ঞা যে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ। বাকি কোনো ক্ষেত্রে এটা ডিপেন্ড অন দা কোশ্চেন প্যাটার্ন। এইটা হচ্ছে দেখেন আপনাদেরকে যদি আমি বুঝাই, তাহলে এই যে দাগ দেওয়া অংশ না, দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, তাহলে এই নাউনটা সম্পর্কে কি এটা তথ্য? দা বুক বইটি, কোন বইটি বলেন তো? সব বই সম্পর্কে বলছেন না, বলছে ওয়ান দা টেবিল, যে বইটা টেবিলের উপরে আছে, ইজ মাইন সেই বইটি আমার। তাহলে এই বইয়ের অবস্থান, তা আমরা জানি এটা যদি হয় নাউন, তাহলে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান এইগুলো যারা বোঝায় তারা কি বলেন তো? নাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থান এগুলো যারা বোঝায় তারা অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ না? তাহলে এই যে বইটা, এই বইটা যদি নাউন হয়, এই নাউনের অবস্থান কোথায়? ওই যে অন দা টেবিল। এটা কিন্তু ভার্বের আগে আছে, দেখেন ভার্বের আগে আছে। আমি বলছি দাগ দেওয়া অংশের ঠিক আগে বা পরে যদি নাউন থাকে আর ওই নাউন সম্পর্কে তথ্য মানেই সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। সুতরাং এটা এই যে অন দা টেবিল, এই বইয়ের অবস্থান বলতেছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? কি ব্যাপার, ক্লাস কি ভালো লাগতেছে না? এত কম কেন? এই যে দেখেন এখানে যদি বলা হয় দা বয় ইন দা রুম, ছেলেটি, কোন ছেলেটি? ওই রুমের ভিতর যে ছেলেটি আসে সেই ছেলেটি। দেখেন একই জিনিস আমি যখন বলতেছি দা বয় ইজ ইন দা রুম, এই কথাটা যখন আমি বলতেছি, এই কথা আর এই নিচের কথাটা কি সেম না? দেখেন এইখানে কিন্তু এই যে ভার্ব আছে, ভার্বের পরে এই অংশটা যে ছেলেটি কোথায়, এটা ভার্বকে প্রশ্ন করছেন, তখন কোথায় আছে ছেলেটি? ইন দা রুম। এটা হয়ে গেছে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এইখানে আছে ইন দা রুম কথাটা আছে, দেখেন ঠিক এর আগে একটা নাউন আছে, এর মধ্যে কি কোনো ভার্ব আছে? ভার্ব নাই।
সুতরাং এই নাউন সম্পর্কেই তো এই তথ্যটা হবে। তা নাউন সম্পর্কে তথ্য দিলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে দেখেন এই ইন দা রুমের নিচে দাগ থাকলে কি আপনি অ্যাডজেক্টিভ দিবেন নাকি অ্যাডভার্ব দিবেন, সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। ঠিক আছে, ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। কথা কি ক্লিয়ার? যদি বোঝা যায় তাহলে বলতে হবে জি স্যার ক্লিয়ার। আরো বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করে দেন, বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্ট করেন যে আসলে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের জন্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, হ্যাঁ লামিয়া জান্নাত আপু পুরোটাই লিখে দিয়েছে। এখন কি ক্লিয়ার? এক্সাম্পল ক্লিয়ার হওয়ার কথা, আরো ক্লিয়ার করব, টেনশনের কিছু নাই। আচ্ছা, এই যে যদি এইবার আপনাদেরকে ক্লিয়ার করে দিই এবার বুঝবেন। দা বুক ইজ, তাহলে বইটি কোথায়? বইটি কোথায় বলেন তো? বইটি কোথায় আছে? অন দা টেবিল, অন দা, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দা বুক, এবার সরাসরি এর নাউনের পরেই অন দা টেবিল, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা। ঠিক আছে। আচ্ছা, দা বয় ইজ ইন দা রুম, তাহলে এটা হয়ে যাচ্ছে কোথায়? ছেলেটি। দা বয়, ছেলেটি, ইজ হলো কোথায়? ছেলেটি, ছেলেটি হলো রুমের ভিতরে আছে। কোথায়? তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। আর এখানে বলতেছে দা বয় ইন দা রুম, ছেলেটি, যে ছেলেটি রুমের ভিতর আছে, ইজ মাই ব্রাদার, তাহলে এই ছেলের অবস্থান সম্পর্কে যখন বলতেছে একদম নাউন বা প্রোনাউনের পরে বসে, তখন এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন যদি ক্লিয়ার হয়, এখন আপনারা বলবেন যে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। যারা এখনো ভিডিওটা শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দিবেন। আর ক্লাসটা কেমন লাগতেছে একটু দ্রুত হলেও, আচ্ছা দ্রুত হলেও আপনারা বলে দিবেন যে আসলে এটা আপনি বুঝতে পারতেছেন কি না। দেখেন, হি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ। আচ্ছা, এইখানে যদি আমরা বলি যে অ্যাট দ্য পয়েন্ট অফ, অ্যাট দ্য পয়েন্ট অফ, যদি এই অংশের নিচে দাগ থাকে, আপনারা একটু বলেন তো যে এটা কোন ফ্রেজ হবে? হি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ। যদি এই অংশের নিচে দাগ থাকে তাহলে এখানে এই যে অ্যাট দ্য পয়েন্ট অফ, এটা কোন ফ্রেজ হবে? আপনারা একটু সবাই কমেন্ট করে জানান তো। অ্যাট দ্য পয়েন্ট অফ যদি থাকে তাহলে এটা কি হবে? আমরা পরের কথায় চলে যাই। আপনারা একটু প্রশ্ন করছি, উত্তর করে দেন। ঠিক আছে। আচ্ছা, প্রিপজিশনাল ফ্রেজ সেটা আমরা এই যে দেখেন এখানে এটা আছেই, এটা এইভাবে আছেই, তাই না? যে অ্যাট দ্য পয়েন্ট অফ, প্রত্যেকে একটু কমেন্ট করে দেন, প্রত্যেকে যারা আছেন একদম সবার কমেন্ট আমি আশা করতেছি, এবং আমি চাচ্ছি যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। ঠিক আছে, অনেক বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে ভালো লাগবে, আরো বেশি লোকে ক্লাসটা করবে, সবাই উপকৃত হবে। আচ্ছা, এইবার যদি আপনাকে বলা হয় যে এইখানে দেখেন, যদি বলা হয় হি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, এবার এইটা যদি বলা হয়, তাহলে দেখেন এটা একটা ডিটারমিনার না? এটা কি ডিটারমিনার? আমরা তো জানি যে আর্টিকেল গুলো ডিটারমিনার, তার ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে এটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এটা ডিটারমিনারের পরে একটা ফ্রেজ আছে না? ডিটারমিনারের পরে যে একটা থাকলে সেটা তো অবশ্যই নাউন হবে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন, এই তো হবে, অন্য কিছু কি হবে? এই যে ডিটারমিনারের পরে, তাহলে এইটা কিন্তু হবে প্রিপজিশনাল। এটা হবে কি? প্রিপজিশনাল, এটা হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু এইখানে দাগটা কিন্তু এই জায়গা থেকে নাই, দাগের উপর ভিত্তি করে কিন্তু অনেক কাহিনী ঘটে যাবে, দাগের উপর ভিত্তি করে অনেক কাহিনী ঘটবে। এই জন্য দাগগুলোকে আমরা সবাই খেয়াল রাখবো যে কোন অংশের নিচে আন্ডারলাইন করা আছে। আচ্ছা, এইবার যদি আমরা বলা হয়, এইখানে যদি আমি বলি যে হি ইজ, সে আছে, কোন অবস্থায় আছে? এই যে কোথায় আছে, অ্যাট দ্য পয়েন্ট অফ, মানে কোন অবস্থায় আছে, এটা যদি আমি বলি তাহলে এই যে অংশটা, এটা কিন্তু এর অবস্থা বোঝাচ্ছে, কোন অবস্থায় আছে, তাই না? এ কোন অবস্থায় আছে আমরা জানি। এটা অবশ্যই সাবজেক্টের কি বোঝাচ্ছে? সাবজেক্টের কন্ডিশনটা বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট সম্পর্কে যদি কোনো ইনফরমেশন হয় সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? তাহলে অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, এরপরে যদি আমরা বলি এরপরে কি আছে, হ্যাঁ এই যে মনে করেন আমরা যদি বলি যে ছেলেটি রুমে, এটা তো আমরা অলরেডি বলছি যে এই যে সাবজেক্টের পরে এই যে অংশটা আছে, যেহেতু এটা নাউনের পরে আছে, নাউন সম্পর্কে যেহেতু তথ্য দিচ্ছে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এগুলো নিয়ে আপনার টেনশনের কিছু নাই। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এখন আমরা কয়েকটা প্রশ্ন একটু
এইবার আপনাদের কাছে আমি জানতে চাইবো এই যে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন এবং 4 নাম্বার প্রশ্ন। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটি আছে, বইটি কোথায় আছে, কোথায় আছে? আপনারা একটু উত্তর করে দেন তো, 1 এর উত্তর কি হবে? আচ্ছা, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তো বুক ইজ একই তো প্রশ্ন। আচ্ছা, এটা 2 নাম্বার লাগতেছে না। আচ্ছা, দা বুক, এটা আপনার 2 নাম্বার লাগবে না, 2 নাম্বার আর 1 নাম্বার একই হয়ে গেছে। দা বুক অন দ্য টেবিল ইজ মাইন, এখানে এই বুক সম্পর্কে যদি এটা হয় তাহলে কোন বইটি বলতেছে, বইটি, কোন বইটি, এটা কোন ফ্রেজ হবে? দা বুক অন দ্য টেবিল ইজ মাইন। আচ্ছা, একইটা 2 বার হয়ে গেছে মনে হয়, এটাও একই প্রশ্ন 2 বার হয়ে গেছে, ঠিক আছে? আপনারা একটু এটা, ও আচ্ছা হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে, এইখানে আপনাদেরকে ওই যে বলা হয়েছিল যে একটা কথা, যে কিছু ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। এখানে কিন্তু আপনার এখানে দেখেন দা বুক ইজ অন দ্য টেবিল, এটা কিন্তু আমাদের এখানে আর এখানে একই রকম মনে হচ্ছে না, বাট অপশানে দেখেন একটু ঝামেলা আছে। এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, কিন্তু এখানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে আছে? অপশনে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে? না। এই যে দেখেন অন দ্য টেবিল, তা আমরা বলছিলাম যে সর্বদাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, 100% গ্যারান্টি, এর কোনো গ্যারান্টির কোনো, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো নাই। এখন আপনি কি করবেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে নাই, তখন কি করবেন? তাহলে এটা যেহেতু প্রিপজিশন প্লাস নাউন, আমি লিখছিলাম না যে প্রিপজিশন প্লাস নাউনও প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে, সেক্ষেত্রে নাই, তাই দায় থেকে আপনি এটা দাগাবেন, নাই এই জন্য আপনি এটা দাগাই দিবেন, কোনো অসুবিধা নাই। এইটার ক্ষেত্রে যদি আমি বলি যে এটা কি, এটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ, অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখেন নিচেরটাই কিন্তু উত্তর অপশনে নাই কোথাও, তাহলে এটা এটা কি নাউন আছে, মানে প্রিপজিশন প্লাস নাউন না, এটা এটা আপনি প্রিপজিশনাল ফ্রেজ দাগাতে পারেন, এটা আপনি একটু জেনে নেন। কারণ যখন এরকম ভাবে স্পেসিফিকলি সঠিক উত্তরটা না থাকে, সঠিক উত্তর না থাকলে এখানে আমি লিখে দিচ্ছি যে সঠিক, সঠিক উত্তর না থাকলে, না থাকলে প্রিপজিশন, প্রিপজিশন প্লাস নাউন, এই প্রিপজিশন প্লাস নাউন প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায়, প্রিপজিশনাল ফ্রেজ, ফ্রেজ হয়ে যায়, ঠিক আছে? এই কথাটা আপনারা একটু মনে রাখবেন যে সঠিক উত্তর, যার উত্তর যা, সেটা না যদি অপশনে না থাকে তখন ওটা যদি প্রিপজিশন প্লাস নাউন হয়, যে এরকম প্রিপজিশন প্লাস নাউন, প্রিপজিশন প্লাস নাউন, এটা যা উত্তর হওয়ার কথা সেই উত্তরটা না থাকলে তখন ওইটাকে আমরা প্রিপজিশন ফ্রেজ বলতে পারি, ওইটাকে তখন আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারি, ঠিক আছে? কথাটা মনে হয় ক্লিয়ার। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনাকে তো বলা হয়েই গেছে অলরেডি, ঠিক আছে? এখন আমরা এক্সাম্পলে চলে যাই। এই যে এগুলো তো সব বলা হয়ে গেছে, আচ্ছা প্রত্যেকটাই বলা হয়ে গেছে। আপনাকে এখন আমি যদি জাস্টিফাই করি একটু, যে হি ইজ, হি ইজ মানে সে আছে, সে কোথায় আছে? সে কোথায় আছে? ইন দ্য রুম। আওয়ার ক্লাস বিগিনস, আমাদের ক্লাস শুরু হয়, কখন শুরু হয়? কখন শুরু হয়? এই যে ইন নভেম্বর, নভেম্বর মাসে। আচ্ছা, ইসরাত ওয়েন্ট, ইসরাত গেল, ইসরাত কোথায় গেল? কোথায় গেল বলেন তো? এই যে টু চাঁদপুর, চাঁদপুরে গেল, তাই তো? আচ্ছা, এরপরে এটা কোথা থেকে গেল বা কি অত কিছু, অথবা কার সাথে গেল, এগুলো আপনার দরকার নেই, আপনি এই যে অংশটা পড়েন যে কোথায় গেল। আচ্ছা, দা বয় ইজ, ছেলেটি আছে, ছেলেটি কোথায় আছে? কোথায় আছে? কিন্তু দা বয়, এইখানে দেখেন এই যে কিন্তু যে অংশটা, ঠিক এর আগেই একটা কি আছে? নাউন আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ হবে। বাকি সবগুলোই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাকি সবগুলোই কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আলহামদুলিল্লাহ, আশা করি এগুলো আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন। আমি যেটা বলছি যে অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ কোনগুলো, সুপার টিপস, এত সুপার টিপস প্রয়োজন হচ্ছে না, আমরা পরে চলে যাই। যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অজানা কোনো কথা নাই, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলছি ওইটাই মনে রাখবেন। আচ্ছা, এইখানে আমরা যদি এইখানে চলে আসি, দ্য বয় অনেস্ট ইন হিজ ওয়ার্ক, এই যে এই কথাটা যদি আমি বলি, এ সবাই বুঝতে পারতেছেন, ঠিক আছে? কি বুঝতে পারতেছেন? এই যে দেখেন দাগ দেওয়া অংশ আছে না, এই দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, আর এইটা এই যে যে দাগ দেওয়া অংশটা, এটা কিন্তু এই নাউন সম্পর্কে এই তথ্য, যে ছেলেটি, কোন ছেলেটি? অনেস্ট ইন হিজ ওয়ার্ক, তার কাজে সৎ, কর্মে সৎ যে ছেলেটি, ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। তাহলে দেখেন এই যে
এই দাগ দেওয়া অংশের আগে এটা একটা নাউন আছে না, তাহলে এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। শেষ। তাহলে মনে করেন এটা আবার ক্লজ আছে, এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। কারণ যে এর আগে কি আছে, নাউন প্রোনাউন আছে, তাহলে সেটা সম্পর্কে তথ্য, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কেন ক্লজ? কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। দা বুক, বইটি, কোন বইটি? ইম্পর্টেন্ট ফর স্টাডিজ, মানে যে বইটা পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ, এই বইটি সম্পর্কে একটা তথ্য না, তাহলে দাগ দেওয়া অংশের আগে নাউন প্রোনাউন থাকলে আপনি অ্যাডজেক্টিভ বলবেন, কোনো টেনশনের কোনো কারণ নাই। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হন সবাই বলবেন যে জি স্যার ক্লিয়ার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এখানে আমরা আছি নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এগুলোকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা যায়, আবার এগুলো কিন্তু ইসেও থাকে, এগুলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও বলা যায় বা পার্টিসিপল ফ্রেজও বলা যায়। এই যে দাগ দেওয়া অংশ আছে, দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, কথা শেষ, এটার নাম আপনি বলবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি অপশনে থাকে ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও বলা যায়। প্রেজেন্ট পার্টিসিপল আমি কিন্তু খুবই সিম্পল ভাবে আপনাদেরকে পড়াই দিচ্ছি। দেখেন, দা পিপুল, লোকজনগুলো, কোন লোকজনগুলো? লিভিং ইন দা ভিলেজ আর পোর, যারা গ্রামে বসবাস করে। তাহলে এই পিপুল সম্পর্কে এটা তথ্য না, তা পিপুলটা যেহেতু নাউন, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। শেষ। আর কোনো টেনশনের কিছু নাই, দাগ দেওয়া অংশের আগে বা পরে নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ। শেষ, আর কিছু না। এগুলো নিয়ে কোনো প্রেশারের কিছুই নাই। এর চেয়ে আর সহজ ভাবে আমি পড়াতে পারবো না। ঠিক আছে, আপনারা হয়তো অন্য কোনো জায়গায় পড়তে পারেন, সেটা আপনাদের হিসাব, আমার দ্বারা সম্ভব না। দাগ দেওয়া অংশ আছে, দাগ দেওয়া অংশ, সব দাগ দেওয়া অংশের আগে কিন্তু একটা নাউন আছে, তার মানে এই সবগুলোই অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবগুলোই কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? এগুলো যেগুলো আমি পড়ছি সবই অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, ক্লিয়ার? কথা ক্লিয়ার হলে ক্লিয়ার, ক্লিয়ার না হলে আমার আপাতত কিছু করার নেই। নাউন অ্যাডজেক্টিভ এত কিছুর দরকার নেই, এত কিছুর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে আপনি দেখেন, এখানে দেখেন যে আমরা যদি এটা দেখি যে এটা কোন ফ্রেজ, দেখেন এখানে দেয়ার ইজ নো রুল হার্ড অ্যান্ড ফাস্ট। এই যে দাগ দেওয়া অংশ আছে, দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, রুল, অ্যাডজেক্টিভ ফ্রেজ। শেষ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এত ঝামেলার কিছু নাই। দাগ দেওয়া অংশের আগে পরে নাউন থাকলে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে দেবেন। পার্টিসিপল ফ্রেজ ওইগুলোই পার্টিসিপল ফ্রেজ। বাক্যে দুই ধরনের পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে, তো সেটা তো অলরেডি বলেই দিলাম যে পার্টিসিপল ফ্রেজ হতে পারে এই যে লাউডলি লকিং এট দ্য ডোর হি ডিমান্ডেড সাম মানি, তাই না? তাহলে এই যে লাউডলি নকিং এট দ্য ডোর, তার মানে এই যে হি, এই হি কে মডিফাই করছে। হি কোন অবস্থায় ছিল? এই যে লাউডলি যখন নকিং করলো, মানে নকিং অবস্থায় সে কি করতো? চাওয়ার, মানে সে এরকম নক দিয়ে বলতেছিল যে আমি কি আসতে পারি। তাহলে এই যে এ কোন অবস্থায় ছিল? এই যে এ আছে অ্যাডজেক্টিভ হওয়ার কথা, যেহেতু নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ হওয়ার কথা, তাই না? অ্যাডজেক্টিভ হওয়ার কথা না, কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, এই জন্য এটাকে আমরা বলতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যদিও এটা প্রেজেন্ট পার্টিসিপল না থাকলে আপনার কিন্তু কি দাগাতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল না থাকলে তখন অ্যাডজেক্টিভ দাগায় দেবেন। ঠিক আছে, এরপরে এইখানে একটা কাহিনী আছে। এইখানে যদি আমরা একটু দেখি যে ওয়াইল, এই যে ওয়াইল আছে, ওয়াইলটা হচ্ছে একটা, আমরা জানি যে কনজাংশন, বা এখানে আসলে প্রিপজিশন হিসেবে এটা মূলত বসছে। এটাকে কিন্তু আমরা কি করতে পারি দুই তিন ভাবে। এটা ওই একই ভাবে যে হাইকিং থ্রু দা উডস ইয়েস্টারডে উই স এ টাইগার। এই যে শেয়ারিং ভিউজ, ওয়াইল শেয়ারিং ভিউজ, মানে সে তাকে মডিফাই করতেছে, এখানে উই কে মডিফাই করতেছে। আমরা বলছি যে দাগ দেওয়া অংশের আগে বা পরে নাউন প্রোনাউন থাকবে, ওইটাকে মডিফাই করলেই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি হয়ে যখন কোনো ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম তো পার্টিসিপল হয়ে যায়। কোন পার্টিসিপল হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, শেষ। প্রেজেন্ট পার্টিসিপল এগুলা সবই প্রিভিয়াসে। আর কোশ্চেনে চলে আসি। এই যে এইখানে যদি এখন আসা হয়, উত্তর করবেন। ঠিক আছে, এইখানে আপনারা উত্তর করবেন যে আসলে এটা প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর কি হবে। দেখেন, এই যে সাবজেক্ট আছে, মানে ভার্ব আছে, ভার্বের আগে যা আছে এটা সাবজেক্ট। এখন আপনাকে যদি বলা হয় যে এটা কোন ফ্রেজ, যে রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল, তাহলে এই যে ইজ এর পূর্বে
যেহেতু ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, তাহলে কোনটা হবে? আপনারা একটু উত্তর করে দেন সবাই, 1 নাম্বার প্রশ্নের উত্তর করে দেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, লেট হয়ে গেল, উত্তর করেন, আমি একটু দেখি। আশফিকা, কবির, মাহিয়া, মাহি, আলহামদুলিল্লাহ, কাজল রেখা, বৃষ্টি চক্রবর্তী, ভেরি ইজি, আলহামদুলিল্লাহ, পানি পানি, মিজানুর রহমান ক্লিয়ার স্যার, শাবনুর ক্লিয়ার লিখেছেন, খুব বুঝতেছি, গোলাম রব্বানী ভাই লিখছেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল সবই তো বোঝা যাচ্ছে নাকি? দেরি, রেবেকা সুলতান আপু পরে আসছে, বলতে দেরি হয়ে গেছে, না দেরি হয়ে যায়নি, আপনি এখন এই যে সব এক্সারসাইজ গুলো দেখলেই আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এইখানে যে 1 নাম্বার প্রশ্নটা আছে, আমরা জানি যে এটা ভার্বের আগে যে অংশ থাকে তাকে আমরা বলি সাবজেক্ট, আর সাবজেক্ট হতে পারে নাউন বা প্রোনাউন ছাড়া আর কেউ সাবজেক্ট হতে পারে না। অথবা আপনাকে আমি বলেছিলাম যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বকে কি, কে বা কাকে, কি, কে বা কাকে, এই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেই উত্তরের নামই কি? নাউন ফ্রেজ। তাহলে আপনাকে যদি বলে ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, কিছু একটা জিনিস খুব ভালো একটা প্র্যাকটিস, সেই জিনিসটা কি? সেই জিনিসটা আছে রাইটিং এ ডায়েরি, রাইটিং ডায়েরি, এটা হয়ে যাবে একটা নাউন ফ্রেজ। আশা করি সবাই বুঝতে পারতেছেন, ফ্রেজ নিয়ে সমস্যা হওয়ার কথা না। এই যে ভার্ব আছে, ভার্বের আগে সাবজেক্ট আছে, নাউন ফ্রেজ, শেষ, টেনশনের কিছু নাই, এগুলো একদম পানি পানি হয়ে যাবে। আচ্ছা, এইখানে যদি আমি একটু বলি, দেখেন যে হি র্যান, সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়? কিভাবে দৌড়ায়? এই যে উইথ গ্রেট স্পিড, খুবই দ্রুততার সাথে। তাহলে উইথ গ্রেট স্পিড এটা কি হবে? কোন ফ্রেজ হবে? এটা একটু আপনারা বলেন তো। অসাধারণ, হ্যাঁ সবাই একটু এবার এটা বলে দেন তো, এই প্রশ্নটার উত্তর কি হবে? ইমরান হাসান ভাই লিখছে অসাধারণ, গোলাম রব্বানী ভাই লিখেছেন অনেকবার আলহামদুলিল্লাহ লিখেছেন, মাশাআল্লাহ, অনেকেই আলহামদুলিল্লাহ লিখতেছেন, প্রশংসা করতেছেন, ভালো লাগতেছে। আপনারা এই 3 নাম্বারটার উত্তর করেন তো, যে হি র্যান উইথ গ্রেট স্পিড, সে খুবই দ্রুত গতিতে দৌড়ালো। তাহলে সে দৌড়ালো, সে কিভাবে দৌড়ালো? কিভাবে দৌড়ালো বলেন তো? এই যে তার উত্তর, এই কিভাবে উত্তর, এই যে উইথ গ্রেট স্পিড, খুবই দ্রুততার সাথে দৌড়ালো। তাহলে 1000% গ্যারান্টি, ভার্বকে কখন, কোথায়, কিভাবে দিয়ে, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যারা অ্যাডভার্বিয়াল ফ্রেজ উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এবার আমরা চলে আসব প্রিপোজিশনে। এখন আমরা কি করব? প্রিপোজিশনে চলে আসব। আচ্ছা, প্রিপোজিশনে চলে আসব, তাই তো? তাহলে ফ্রেজ সম্পর্কে ধারণা আশা করি মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ফ্রেজের ক্লাসটা কেমন লাগলো? ফ্রেজ এখন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে পারবেন? যদি বুঝতে পারেন তাহলে আপনাদেরকে আমি একটা দিই, আমি আমার জায়গা থেকে বলি। মনে করেন দ্য বয় ইন ফ্রন্ট of me is my student। এই যে মনে করেন যে এটা আমি লিখলাম, হ্যাঁ, আরে ভাই, আচ্ছা, তাহলে এটা ধরে নেন যে আমি লিখছি, লেখার পরে আমি দাগ দিলাম যে এই যে অংশটা, এই অংশটা এটা কোন ফ্রেজ বলেন তো? এই অংশটা কোন ফ্রেজ? এবার আমি লিখবো যে দ্য বয় in front of me is my student। এইবার আমি দাগ দিলাম হচ্ছে, এবার দাগ দিলাম কোথায় বলেন তো? এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এইটা কোন ফ্রেজ? এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। 1 নাম্বারটা কোন ফ্রেজ সবাই বলেন, আর 2 নাম্বারটা কোন ফ্রেজ এটাও বলে দেন সবাই। 1 নাম্বারটা কোন ফ্রেজ এবং 2 নাম্বারটা কোন ফ্রেজ? দেখেন আমি বলে দিই, কারণ আমাদের সময় যেহেতু কম, আমরা সামনের দিকে এগোবো। এইটা দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, এর নিচেই দাগ আছে, তাই না? প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। তাহলে এইটার নাম হবে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, এটার নাম কি? প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এইবার এর পরের প্রশ্নটা যদি আমরা ব্যাখ্যা করি, এইটা প্রিপোজিশন দিয়ে শুরু, ঠিক আছে, কিন্তু এটা কি প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে? না, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে না। তখন কি করতে হবে?
কারণ আমি বলছি প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দ্বারা শেষ হলেই মানে প্রিপজিশনাল ফ্রেজ হয়, কিন্তু এটা শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে, কিন্তু এর যে পর্যন্ত দাগ দেওয়া শেষে কি প্রিপজিশন আছে? নাই। তাহলে এটাকে প্রিপজিশন না বলে এই দাগ দেওয়া অংশের ঠিক আগে বা পরে কোথাও নাউন আছে? এই যে দেখেন এর আগে এখানে একটা নাউন আছে। তাহলে ছেলেটি, কোন ছেলেটি? এই ছেলেটি সম্পর্কে ইনফরমেশন, যে ছেলেটি আমার সামনে আছে সে আমার ছাত্র, তাহলে এই ছেলেটি সম্পর্কে যেহেতু এটা তথ্য, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছেন, বাহ মাশাআল্লাহ। যারা বুঝতে পারতেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঠিক আছে, এইগুলো আমরা একটু অনেক ক্ষেত্রে অনেকে মনে করে যে এগুলা আপনার এই মুহূর্তে লাগবে না, টাইম ইজ আপ, কাম ইন, কাম ওভার, আমরা অনেকে মনে করি প্রিপজিশন মানেই প্রিপজিশন, কিন্তু ধরে নেন আপনাকে যদি বলা হয় কাম ইন, তাহলে কাম মানে আসো, কোথায় আসো? কোথায় আসো? এই যে বলছে ভিতরে আসো, ভিতরে। তাহলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটার নাম অ্যাডভার্ব না? সেটার নাম কি? অ্যাডভার্ব না? তাহলে অ্যাডভার্ব যদি হয় তাহলে কাম ইন, ভিতরে আসো, তাহলে এই যে ইনটা কি? ইনটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে, এরকম ভাবে এখানে আমরা জানি প্রিপজিশন অ্যাডভার্ব হয়ে যেতে পারে। আমরা এখানে দেখলাম যে প্রিপজিশন হওয়ার জন্য শর্ত হলো প্রিপজিশনের পর 7টি সঙ্গী থাকতে হবে। তো প্রিপজিশন হতে গেলে অবশ্যই প্রিপজিশনের পরে অবশ্যই নাউন থাকতে হবে, নাহলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন এগুলো থাকতে হবে। ঠিক আছে, এগুলো না থাকলে, সঙ্গী না থাকলে প্রিপজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপজিশনের পর ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রিপজিশনের পরে সরাসরি যদি ফুল স্টপ থাকে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। এটা একটা ভালো টেকনিক, মনে রাখতে পারেন। যেরকম আপনাকে যদি বলা হয়, ওই যে ওইটা যদি দিয়ে আমি এক্সাম্পল দিই, কাম ইন, এই যে ফুল স্টপ, তাহলে প্রিপজিশনের পরে এই যে ফুল স্টপ, তাহলে এটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ঠিক আছে, এরকম ভাবেও এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে পারেন। তাহলে আমরা চলে যাই পরের আলোচনায়। প্রিপজিশনটা সব থেকে গুরুত্বপূর্ণ, কখন, কোথায়, কিভাবে, এগুলো তো আমরা অলরেডি জেনে ফেলছি। ঠিক আছে, এগুলো সবই অ্যাডভার্ব, এগুলো সবই অ্যাডভার্ব ছিল। আমরা এইখানে একটু দেখি, দেখেন আছে দ্য রিভার ফলোস পাস্ট দ্য ভিলেজ। এই যে দেখেন, এই যে অংশটার নিচে দাগ দেওয়া আছে, এরপরে এটা একটা নাউন না? এরপরে কি এটা একটা নাউন? তাহলে আমরা জানি যে সর্বদা প্রিপজিশনের পরে, প্রিপজিশন শব্দের অর্থ কি? প্রিপজিশন মানেই তো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তাহলে এই নাউনের পূর্বে কে অবস্থান করতে পারে? নাউন বা প্রোনাউনের পূর্বে কে অবস্থান করতে পারে? প্রিপজিশন। তাহলে এখানে 5টা, আচ্ছা তাহলে আমাদের সেটা কি এটা হবে প্রিপজিশন। এই যে ডি উত্তর করা আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে চলে যাই। এই যে বলেন যে এখানে যে ডু ইউ হ্যাভ এনি মানি, এটা 43 বিসিএস এ আসা একটা প্রশ্ন, যে এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনারা একটু উত্তর করেন তো এই প্রশ্নটা, যেহেতু এটা একটা কমন প্রশ্ন, আপনারা উত্তর করেন তো যে এটার সঠিক উত্তর কি? এই প্রশ্নটা, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, ডু ইউ হ্যাভ এনি মানি টু ইউ, ওভার ইউ, ইন ইউ, ওয়ান ইউ। আপনারা একটু উত্তর করেন দেখি এটা পারেন কিনা। পাস্ট প্রিপজিশন, হ্যাঁ অনেকে উত্তর করতেছেন, বা মাশাআল্লাহ। 1 ডি, এই 2 নাম্বার উত্তর করে দেন তো। 2 নাম্বারের উত্তর অনেকেই আপনারা করবেন, ভিডিওটা যেহেতু একটু পরে যাবে। 2 নাম্বারের উত্তর হচ্ছে 1 হবে। ঠিক আছে, 2 নাম্বারের উত্তর হবে 1, ডু ইউ এনি মানি 1 ইউ। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এই যে উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। তাহলে ম্যাপের ক্ষেত্রে এই যে যদি এখানে দেখেন বলা হয় যে ডু ইউ ফাইন্ড, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। তুমি কি মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাবা বা দেখাতে পারবা? আচ্ছা, অনেকে 1 উত্তর করতেছে, অনেকেই 1 উত্তর করতেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে ডু ইউ ফাইন্ড, তাহলে বাংলাদেশকে খুঁজে পেতে হবে মানচিত্রের ভিতরে, তাই না? তাহলে এটা কিন্তু আমরা 2টা প্রিপজিশন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা ইনও ইউজ করতে পারি, আবার কিন্তু 1ও ইউজ করতে পারি। এখন আপনি কোনটা ইউজ করবেন বলেন? এখানে যেহেতু ম্যাপ বলা হয়েছে, তাহলে তাহলে ম্যাপের ভিতরে না বলে আমরা সাধারণত এরকম ম্যাপ তো থাকে একটা ম্যাপ, সেই ম্যাপের উপরে, তাই না? তাহলে ওয়ান দা ম্যাপ, মানে ম্যাপের উপরে কি তুমি এই বাংলাদেশের মানচিত্রটাকে খুঁজে দেখাতে পারবা বা খুঁজতে পারবা?
আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা জানি যে এন্টার্ড, ওয়েন উশাসী এন্টার্ড দ্য ড্যাশ এভরিবডি স্টপড টকিং। আচ্ছা, তাহলে বলতেছে যে যখন সে ক্লাসে কোনো জায়গায় যদি প্রবেশ করা, ভিতরে প্রবেশ করা অর্থে এন্টার্ড বসে, তখন এন্টার্ডের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন, নো প্রিপোজিশন। তাহলে যেহেতু ঢুকা অর্থে বোঝানো হচ্ছে, কোনো স্থানে ঢুকা অর্থে বোঝালে তখন নো প্রিপোজিশন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই যে ভিতরে প্রবেশ করা, ইনটু, এগুলো আর প্রয়োজন নেই। আচ্ছা, এন্টার্ড, এই যে দেখেন এটা এটা কিন্তু কোনো স্থানে প্রবেশ না, এটা হচ্ছে এই এন্টার্ডটা, এরা কিন্তু কোনো স্থানে প্রবেশ করে নাই, একটা অ্যাগ্রিমেন্টে প্রবেশ করছে। তাহলে যখন সাধারণত কোনো স্থানে প্রবেশ না করা অর্থে এন্টার্ড ব্যবহৃত হয়, তখন এন্টার্ডের পরে সর্বদা কিন্তু ইনটু বসে, সর্বদা কি বসে, ইনটু বসে। তাহলে উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, এখানে স্থান, স্থান বুঝালে সাধারণত কি হয়, প্রিপোজিশন এন্টারের পরে, মানে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু এখানে কিন্তু ইনটু বসবে। এখানে কি হবে, এখানে হবে ইনটু। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এই যে ডি দেওয়া আছে অপশন, কিছু ভার্ব আছে যাদের পরে কোনো প্রিপোজিশন বসে না। এই যে দেখেন, এই কথাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এইটা একটু আপনারা মাথায় রাখবেন। এটা যদি পারেন একটু স্ক্রিনশট দিয়ে নেন, যে কিছু ভার্ব আছে যাদের পরে কোনো প্রিপোজিশন বসে না, তবে নাউন হলে বসে। এগুলো দেখা যাচ্ছে যে নাউন হিসেবে যখন বসে তখন আপনি, যেরকম আমি কয়েকটা আপনাদেরকে একটু বলে দিই, যে কয়টা মনে রাখবেন, যে এন্টার, ডিসকাস, আর হলো পেইন্ট। পেইন্ট আগের থেকে স্ক্রিনশট দিয়েন না, ঠিক আছে, আমি লিখে দিই তারপরে আপনি দিবেন। রিজেম্বল। আচ্ছা, তাহলে আমি কয়টা লিখে দিলাম, একটা, দুইটা, এই যে তিনটা, এই চারটা, এই চারটা মনে রাখবেন, আর বাকিগুলো মনে রাখার দরকার নাই, আপনি এখনই ভুলে যেতে পারেন, ঠিক আছে। এখন একদম নিঃসন্দেহে ভুলে যান, কোনো অসুবিধা নেই, কারণ এর বাইরে যেগুলো লেখা আছে ওগুলো লেখা, কিন্তু ওগুলো জীবনে কখনো আসেও নাই, আসবেও না, আসার সম্ভাবনাও নাই, এই কটা মনে রাখবেন। আচ্ছা, এখানে বলছে বাট ইজ এ প্রিপোজিশন। আচ্ছা, বাট এখানে কোথায় প্রিপোজিশন হিসেবে বসছে? আমরা জানি বাট সাধারণত একটা কনজাংশন, কিন্তু বাটের অর্থ যখন ছাড়া হয়ে যায়, বাট অর্থ যখন ছাড়া, বাট অর্থ যখন ছাড়া হয়, তখন এই বাটটা হয়ে যায় একটা প্রিপোজিশন, তাই না? আর প্রিপোজিশনের অবস্থানটা কোথায় হয়? নাউন বা প্রোনাউনের পূর্বে হয়। তাহলে হি ইজ বাট রাইট টু admit our faults. What can we do but sit and wait? আচ্ছা, we tried hard but there is no one but likes him. আচ্ছা, আপনারা একটু এই প্রশ্নটার উত্তর করে দেন তো। এই প্রশ্নটার উত্তর কি হবে, যে কোন বাটটা প্রিপোজিশন হিসেবে বসছে? ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট। আচ্ছা, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। আচ্ছা, এই প্রশ্নটার যদি সঠিক উত্তর করতে পারেন তাহলে বুঝবো যে না, আপনারা বাট অর্থ যে ছাড়া এটা বুঝতে পারছেন। প্রথমে আমরা দেখি এই যে দেয়ার ইজ নো ওয়ান বাট, এই বাট মানে কেউ নাই যে তাকে পছন্দ করে, এই বাটটা হচ্ছে একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যে এই বাটটা আছে, এই বাটটা তো একটা কনজাংশন, এই বাটটা একটা কি কনজাংশন। আচ্ছা, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট, আর হোয়াট ক্যান উই ডু বাট, এই দুইটার ভিতর থেকে তাহলে উত্তর হবে। এখন আপনারা এই প্রশ্নটার উত্তর করেন দেখি। এই যে আফরোজা আক্তার টিএন লিখছে, আফরোজা আক্তার টিএন আপু লিখছে হলো ডি, না ডি কি হবে? আলী আকবর ভাই লিখছে বি, এ লিখছে শামিমা ইমরান। আচ্ছা, আফসানা আঞ্জুম লিজা আপু, না ডি হবে না, এটা ডি তো হবেই না, ডি তো এটা এটা বলছে প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন হচ্ছে ছাড়া অর্থে যখন বসে। অনেকেই এ উত্তর করতেছে, তাই না? আচ্ছা, এ কি হবে এই প্রশ্নের উত্তর বলেন তো?
তাহলে দেখেন এই যে আমাদের যে প্রশ্নটা আছে, আমরা যদি এখানে দেখি যে এইখানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আমরা জানি বাট যখন হু এর কাজ করে তখন এটা রিলেটিভ প্রোনাউন হয়ে যায়, আবার বাট যখন কিন্তু অর্থে বসে তখন তো এটা কনজাংশন হয়ে যায়। তাহলে আমাদের উত্তর হতে পারে এটা। দেখেন এইখানে আমরা যদি বলি যে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, বাট সিট অ্যান্ড ওয়েট, মানে বসে বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি আমরা, বলেন তো। এখানে বলতেছে যে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, মানে আমরা বসে থাকা ছাড়া আর মানে বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি। আর এখানে বলা হয়েছে ইট ইজ বাট, এটা এটা এখানে অ্যাডভার্ব, ঠিক আছে, এটা আছে এখানে বলছে অ্যাডভার্ব হিসেবে। কিন্তু এই যে আমরা বলছিলাম যে বাট যখন ছাড়া অর্থে ব্যবহৃত হয় তখন এটা হয়ে যায় প্রিপজিশন। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কিন্তু অপেক্ষা করা। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তর হবে বি। বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ এখানে বাট ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে বি কিন্তু এখানে অপশনে মানে উত্তরে দেওয়া আছে, ঠিক আছে। পাস্টটা এখানে বলছে যে কোথায় প্রিপজিশন হিসেবে বসছে, পাস্ট। আচ্ছা, এটা আমরা একটু দেখি যে পাস্ট কোথায় প্রিপজিশন হিসেবে বসছে। পাস্ট এটা তো লাস্টে, তাহলে এই পাস্টটা তো অবশ্যই নাউন হবে। এই পাস্টটা হবে নাউন, কারণ এই যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড। আচ্ছা, পাস্ট আছে আবার উইদাউট আছে, তাই এটা তো হচ্ছে না। এটাও নাউন হচ্ছে এই সেন্টেন্সে, অবশ্যই এটা নাউন। আচ্ছা, তারপরে কি আছে, আই কল্ড হিম, হি র্যান পাস্ট, পাস্ট এখানে হি র্যান পাস্ট, পাস্ট তো এ হয় না। আচ্ছা, এটা অ্যাডভার্ব হয়ে যায়, এটা হলেও অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। She is past her prime. Her prime. She has passed. She is past, but he is past her prime. তাহলে প্রিপজিশন হতে গেলে দেখেন এখানে কি বলছে যে প্রিপজিশন ইউজড আছে। হ্যাঁ, প্রিপজিশন হতে গেলে আমরা জানি যে তারপরে একটা কি থাকতে হবে, অবশ্যই নাউন থাকতে হবে। তাহলে হার প্রাইম, তাহলে এই পাস্টটা হবে এখানে হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন, তাহলে আমরা জানি যে এইটার পরে এই যে একটা নাউন আছে হার প্রাইমটা, সুতরাং এইখানে পাঁচটা হবে একটা প্রিপজিশন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ডি, বাকিগুলো হবে না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফিলের সাথে কোন প্রিপজিশন বসে এগুলো টানা মুখস্থ করবেন। ফিল লাইক মানে মুখস্থ করবেন এইগুলা। এই যে এরকম যদি থাকে কখনো যে জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, আপনারা বলেন তো এটার উত্তর কি হবে, যে গুড ইন নাকি গুড অ্যাট নাকি গুড অফ, কোনটা হবে প্রিপজিশন? এই প্রশ্নটার উত্তর কি? ক্লাস করে আসলাম 198তম ব্যাচের ক্লাস করে আসলাম। আচ্ছা, হয়তো ওপাশে ক্লাস হচ্ছিল, তারা যারা আমাদের অন্যান্য স্টুডেন্ট যারা আছেন যে ওই ব্যাচের, তাদেরকে একটু মেনশন দিয়ে দেন, কারণ এখানেও গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলতেছে। আশা করি এই ক্লাসটা থেকেও আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এই 9 নাম্বার প্রশ্নের উত্তর করে দেন সবাই। আমরা শুরু করছি কয়টায় স্যার? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সবাই উত্তর করে দেন, দেখি কি অবস্থা, কতজন পারেন। এতক্ষণ তো কমেন্ট করার জন্য আর আমি ওয়েট করি নাই, এখন আপনারা একটু সবাই কমেন্ট করেন মন খুলে। কমেন্ট করতে হবে না মাঝে মধ্যে, সুযোগ না দিলে তো আসলে হচ্ছে না, তাই না? বি, আফসানা, আপুর, শাহিন, ডি। আচ্ছা, অনেকে অনেক রকম লিখছে। আচ্ছা, আমরা দেখি যে সাধারণত এই যে গুড বা ব্যাড, কোনো কিছুতে দক্ষ অর্থে, এই যে কোনো কিছুতে সে এক্সপার্ট বা দক্ষ, এটা বোঝাতে আমরা গুড অ্যাট ব্যবহার করি। তাহলে জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, মানে সে ম্যাথমেটিক্সে দক্ষ। আপনারা অনেকে উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। গুড অ্যাট মানে দক্ষ, বৃষ্টি চক্রবর্তী আপু লিখেই দিয়েছেন, মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। এ হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এই যে দেখেন টু এর ব্যবহার, ক্রেডিট টাকা এত, টু এর ব্যবহার তো বলেই দিলাম, তাই তো আর এই প্রশ্নের উত্তর আপনার করা লাগতেছে না। বিষয় হচ্ছে টু সাধারণত কোথায় বসে, যে কোন গন্তব্যস্থল বোঝালে, তাই তো। আমার কাছ থেকে অন্য কোনো জায়গায় কোনো কিছু যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, যাওয়ার যে জায়গাটা ওইটার পূর্বে সর্বদা টু বসে। যেরকম ক্রেডিট মানে হচ্ছে জমা রাখা, তাই না? তাহলে আমি আমার টাকা জমা রাখছি কোথায়? মাই অ্যাকাউন্টে। তার মানে আমার পকেটের টাকা কোথায় চলে গেছে? অ্যাকাউন্টে চলে গেছে, মানে টু হবে এই প্রশ্নের উত্তর।
আচ্ছা ডি পরে, এটা তো আমরা আগের দিন পড়ছি যে অ্যাডমিটস, এটা এটা কি মনে আছে আপনাদের? সবাই একটু বলেন তো, যে অবকাশ না থাকা, যে কোনো কি নাই অবকাশ, ইওর কন্ডাক্টস অ্যাডমিট, মানে কোনো অজুহাত দিয়েই তুমি তোমার এই যে যে ব্যবহার এটার ক্ষমা পাওয়ার যোগ্য না, তুমি ক্ষমা পাওয়ার টোটাল অযোগ্য। এটা কি হবে একটু বলেন তো? এগুলো আপনারা বারবার লিখে দেন। ক্রেডিট টু, আর এই যে ইওর কন্ডাক্টস অ্যাডমিট ড্যাশ, এই অ্যাডমিট কি হবে তাহলে? অফ, মানে অ্যাডমিট নো এক্সকিউজ, এইগুলা আপনাদের বারবার লিখে দিতে হবে। এখানে আলটিমেটলি আমার বোঝানোর তেমন কিছু নাই, তবে অ্যাডমিটস অফ যখন বসে, অ্যাডমিটস অফ মানে আছে কোনো অবকাশ বা অজুহাত না থাকা, তাহলে ইওর কন্ডাক্ট অ্যাডমিট অফ নো এক্সকিউজ, তুমি যে ব্যবহার করেছো এটা ক্ষমার অযোগ্য। এই যে সি দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর হবে সি। বাই ওভার, ফোনে কথা বলার ক্ষেত্রে বাই ওভার বসে, আর্টিকেল না থাকলে বাই বসে, আর্টিকেল থাকলে সাধারণত ওভার বসে। যেরকম এই যে দেখেন এখানে ফোন আছে, ফোন, তাহলে ফোনের আগে কি কোনো আর্টিকেল আছে? আর্টিকেল নাই, তার মানে এখানে কি হবে? বাই হবে। তাহলে এখানে বাই হবে, এই কথাটা আমরা একটু গুরুত্ব সহকারে মনে রাখবো। এখানে দেখেন বাই উত্তর দেওয়া আছে, তাহলে রিজভি রিকোয়েস্টেড তিনি বাই, এই যে বাই হবে, ঠিক আছে। এখানে দেখেন অলরেডি কি উত্তর দেওয়াই আছে, বাই হবে, কারণ এখানে কোনো কি নাই, ওই টেলিফোনের পূর্বে আর্টিকেল নাই। কিন্তু আমরা যদি দেখি যে আর্টিকেল আছে, এই যে মনে করেন যে প্রশ্নটা, এই প্রশ্নটা যদি হয় একই প্রশ্ন দেখেন, কিন্তু এইখানে যখন একটা এই ফোনের পূর্বে একটা আর্টিকেল আছে, তখন এটা কিন্তু ওভার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ওভার হয়ে যাবে। তাহলে আপনারা যারা এখানে পরবর্তীতে যুক্ত হয়েছেন তারা কি বুঝতে পারতেছেন কাহিনীটা কোথায় ঘটছে? কাহিনীটা হচ্ছে যখন কোনো ফোনে কথা বলা বা যোগাযোগ করা, মোবাইলে, ফোনে বা টেলিভিশনে, মানে টেলিফোনে, তখন আমরা জানি যে এখানে যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে হবে বাই, আর আর্টিকেল থাকলে হবে ওভার। এটা যদি না থাকতো তাহলে কিন্তু বাই হতো। আশা করি আপনারা এটাও সবাই বুঝতে পারছেন, এটা একটু মনে রাখবেন। এটা অনেকে বাই হবে না ওভার হবে এটা নিয়ে ঝামেলায় পড়ে যায়। বলেন তো এটা কি হবে? এই যে যেটা রিজভি রিকোয়েস্টেড তিনি, এই প্রশ্নটাই এর আগের বার যখন ছিল তখন কিন্তু এই টেলিফোনের পূর্বে এই দাটা ছিল না, ঠিক আছে। তাহলে দা যেহেতু আছে তাহলে অবশ্যই ওভার হবে, দা যদি না থাকতো তাহলে বাই হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে বলেন যে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। এই যে দেখেন এখন কিন্তু ওভার, এর আগের বার কিন্তু আমি বাই উত্তর দিয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, আর্টিকেল না থাকলে ওভার বসে না, তাহলে আর্টিকেল যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব না, ওভার বসাবো না। আচ্ছা, এই যে মেনি প্রেফার ডোনেটিং মানি, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা জানি যে এই যে প্রেফার যদি থাকে, প্রেফারের সাথে সর্বদা কি বসে বলেন তো? আপনারা বলেন। বাড়ির আশেপাশের মানুষ মারা যাচ্ছে, কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা, এই প্রশ্নটা আপনার উত্তর করে দেন যে 16 নাম্বার, মেনি প্রেফার ডোনেট মানি, প্রেফার থাকলে কি হয়? প্রেফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি আছে আপনারা একটু বলেন তো? প্রেফারের পরে কি বসবে? জি স্যার, শুভ স্যারও, গোলাম রব্বানি ভাই, অনেকেই মাহিয়া মাহি লিখছে ওভার, মোর্শেদ, সারোয়ার মোর্শেদ, শাওন ভাই, দারুসালাম, তাসফিয়া নওয়াজ সাবা, রেবেকা সুলতানা, আর্টিকেল থাকলে ওভার বলছে, দারুসালাম, বৃষ্টি চক্রবর্তী, হ্যাঁ অনেকে টু লিখে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে, ভেরি গুড, আপনারা অনেকেই বুঝতে পারছেন। এই যে প্রেফার থাকলে সাধারণত কি হয়? টু হয়। এরকম আরো কিছু প্রিপোজিশন আছে, মানে এই যে ওয়ার্ড আছে যেগুলোর পরে, এই যে দেখেন এইখানে একটা আছে যে জুলিয়া হ্যাজ বিন ইল, তাহলে হ্যাজ বিন ইল ড্যাশ 3 months, 3 months। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট টেন্স, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তখন সময়ের উল্লেখ থাকলে সিন্স অথবা ফর বসে। এখন সিন্স বসবে নাকি ফর বসবে একটু কমেন্ট করে জানান তো সবাই, যে সিন্স বসবে নাকি ফর বসবে? অধিক পছন্দ করা, প্রেফার টু, মুহিবুল হাসান, হ্যাঁ মাশাআল্লাহ, আফরোজা আক্তার টিএন, আপনারা সবাই এই যে এই প্রশ্নগুলো একটু কমেন্ট করে যান, একদম টানা একটু সবাই কমেন্ট করেন, দেখি কি অবস্থা, বুঝতে পারেন কিনা। এই যে এখানে দেখেন হারুনুর রশিদ ভাই, ফোনের আগে আর্টিকেল না থাকলে বাই, ফোনের আগে আর্টিকেল থাকলে ওভার, এই কথাগুলো কিন্তু তিনি বলে দিয়েছেন। আবার এই যে বৃষ্টি চক্রবর্তী আপু বেশ কিছু কথা বলেছে, আমরা এগুলো দেখবো একটু পরেই, আমাদের আছে, হ্যাঁ এই স্লাইড গুলো আছে। তো দেখেন এটা কি পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? PERIOD, পিরিয়ড অফ টাইম, এটা আছে পিরিয়ড অফ টাইম, আর একটা আছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ
টাইম, মানে কখন থেকে শুরু হয়েছে। এই পিরিয়ড অফ টাইমের পূর্বে সর্বদা হচ্ছে ফর বসে, আর পয়েন্ট অফ টাইম থাকলে সর্বদা হচ্ছে সিন্স বসে। কতক্ষণ, কতদিন, মানে একটা ফিক্সড টাইম লিমিটেশন, ডিউরেশন যদি থাকে, এই যে ডিউরেশন বা পিরিয়ড 3 মাস, এরকম 3 মাস, 2 মাস, 4 ঘন্টা, 5 দিন, 10 বছর, এগুলো থাকলে সর্বদা কি হয়, ফর বসে। আর যদি কখন থেকে শুরু হয়েছে, মনে করেন লাস্ট ফ্রাইডে বা ইয়েস্টারডে, মর্নিং, ইভিনিং, অথবা 1971 সাল, এরকম একটা দেওয়া থাকে যে কোন সময় থেকে শুরু হয়েছে, লাস্ট মান্থ, এগুলো হচ্ছে সিন্স হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর অবশ্যই ই হবে। এখানে যদি এটা না থেকে যদি এরকম থাকতো যে লাস্ট মান্থ, মানে গত মাস থেকে, তখন কিন্তু এটার উত্তর হয়ে যাইতো সিন্স, মানে এই লাস্ট থাকলে, তাই না? আচ্ছা, এগুলো আশা করি আপনারা সবাই মোটামুটি বোঝেন। এটা নিয়ে আমরা বেশি কথা না বলি, এটা ডি হবে উত্তর, এই যে লেখাই আছে। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলতেছি, যে নির্দিষ্ট টাইম বা মুহূর্ত যদি থাকে কখনো, তখন কিন্তু তার পূর্বে সর্বদা বাই বসে, সর্বদা কি বসে, বাই বসে। আর যদি পিরিয়ড অফ টাইম থাকে, সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না হয়, তখন কিন্তু তার পূর্বে ইন বসে। এই কথাটা একটু খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা মাথায় রাখবেন, যে যখন হচ্ছে কোনো পিরিয়ড থাকে না, মানে জাস্ট একটা নির্দিষ্ট টাইম, যে 8টা, 5টা, 2টা, বা সকালবেলা, বিকালবেলা, বা শুক্রবার, বা 21 তারিখ, এরকম যদি থাকে, তখন আছে বাই বসে এর পূর্বে। কিন্তু যদি এই যে দেখেন 5 মিনিটস বা 15 মিনিটস বা 2 ডেজ, সেক্ষেত্রে কিন্তু এই যে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইন ব্যবহার করা যায়। আচ্ছা, এই যে আমরা এখানে চলে আসি, এটা তো একটা ফ্রেজ আসলে, দ্য রিচ শুড নট লুক ডাউন আপন। ডাউন আপন মানে কি, ছোট করে দেখা বা ঘৃণা করা, অবজ্ঞা করা, তাহলে ডাউন আপন হবে, এটা হবে ডাউন আপন, মানে ছোট করে দেখা, লুক ডাউন আপন দা পোর। আচ্ছা, প্রিয়র টু মানে কি, প্রিয়র টু মানে হচ্ছে পূর্বে, ঠিক আছে, প্রিয়র টু মানে পূর্বে। এগুলো আপনারা একটু সুন্দরভাবে পড়ে নেবেন, এখানে বোঝানোর কিছু নাই। প্রিয়র টু মানে যে পূর্বে, এখানে আমি কি বোঝাবো বলেন, আমার কিছু বোঝানোর নাই। আচ্ছা, এইখানে দেখেন, এই যে একটা কথা আছে, এই যে দা নিউ এয়ারপোর্ট শুড বি ফুললি অপারেশনাল ড্যাশ দ্য এন্ড অফ দ্য ইয়ার, ড্যাশ দ্য এন্ড অফ দ্য ইয়ার। এখানে তো এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, আর প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হলে আপনি এটাও বসাতে পারবেন না, অন্য কিছুই বসাতে পারবেন না, সিন্স বা ফর বসবে না। তাহলে এখানে টিল তো বসতেছে না, টিল তো বসে দুইটা ক্লজ লাগে, তাহলে বাই অথবা ইন। এখন এইখানে কি কোনো পিরিয়ড অফ টাইম দেওয়া আছে, নাকি নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম দেওয়া আছে? দেখেন, এখানে কিন্তু এন্ড অফ দা দেওয়া আছে, সুতরাং এখানে ইন বসবে না, এখানে হবে বাই। যদি এখানে ই থাকতো কোনো পিরিয়ড, সময়কাল মানে ডিউরেশন যদি থাকতো, ডিউরেশন বা পিরিয়ড থাকতো, তখন কিন্তু ইন বসতো। সুতরাং এটা এন্ড অফ দা, সুতরাং এটা হয়ে গেছে বাই। এই যে বাই হবে এই প্রশ্নের উত্তর। অনেক বইতে ইন দেওয়া আছে, আপনি ইন দেবেন না, সমস্যা কি? এই জায়গায় আছে 5 ডেজ, তাহলে এই যা দেখেন, এটা কি আপনার কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, তাহলে সিন্স ব্যবহার হবে না, এগুলো হবে না। আপনি এইখানে আসেন বাই বা ইন, তাহলে বাই বা ইন যদি হয়, তাহলে যেহেতু 5 ডেজ এখানে লেখা আছে, সময় মানে পিরিয়ড অফ টাইম, তাহলে অবশ্যই এখানে ইন হবে। কি বোঝা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? প্রিপজিশনের আলোচনা থেকে কি আপনি উপকৃত হচ্ছেন কিছুটা? এই যে ইন দেখেন এই প্রশ্নের উত্তর। এবার চলেন দেখি কখন ইন হবে আর কখন বাই হবে। আচ্ছা, এইখানে থেকে আপনারা কি বুঝতে পারবেন, হারি আপ, এই যে 5 মিনিটস আছে, তাই না? তাহলে 5 মিনিটস, 5 আওয়ার, অবশ্যই ইন হবে। এই যে সব কিন্তু কিন্তু কি দেওয়া, ইন দেওয়া। আচ্ছা, এই যে 15 মিনিটস, এই জায়গাগুলোতে কিন্তু কি হবে, সব ইন দেওয়া, কারণ কি, এরপরে পিরিয়ড অফ টাইম দেওয়া আছে। আচ্ছা, এরপরে পয়েন্ট যখন থাকে, তখন কিন্তু দেখেন এই জায়গাগুলোতে বাই দেওয়া, মানে কত সময় এটা লেখা নাই। 5 o'clock, 5টার সময়, কিন্তু কতক্ষণ সময়, ফ্রাইডে, শুক্রবার, এই যে এগুলোর পূর্বে কিন্তু সব বাই বসছে। এখানে কিন্তু 5 o'clock মানে কিন্তু 5 ঘন্টা না, 5টা। তো 5টা মানে কি, একটা পয়েন্ট অফ টাইম, 5টায়, 5 ঘন্টা তো আর বলে নাই। এখানে 5 PM, 5 AM বা ফ্রাইডে বলছে, কত দিন সেটা তো বলে নাই, সুতরাং এইগুলোকে বাই হবে। চলে যাই পরের প্রশ্নে। এই যে এইখানে যদি আমরা এটা দেখি, এই যে দেখেন, প্রাথমিক প্রধান শিক্ষক
2009 সালে আসা প্রশ্ন, 27তম বিসিএস এ আসা প্রশ্ন। এটা আপনারা 22 নাম্বার লিখে উত্তর করে দেন সবাই। 22 নাম্বার লিখে একটু উত্তর করে দেন, দেখি আপনারা পারেন কিনা। 22 নাম্বার লিখে উত্তর করে দেন সবাই। 22 নাম্বার লিখে এই প্রশ্নের উত্তর করে দেন। যারা এখনো শেয়ার দেন নাই, ক্লাসটা দেখতেছেন, তাদেরকে বলবো যে এটা আপনারা ঠিক করেন নাই, বুঝছেন? কারণ কি, এত সুন্দর একটা ক্লাস আপনাদের জন্য আমরা কি করছি, উন্মুক্ত করে দিয়েছি, একদম পেইড ব্যাচের একটা ক্লাস, তারপরেও আপনারা কি করতেছেন না, শেয়ার করতেছেন না। তো এই শেয়ার না দিলে এটা কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার নাই, এই আর কি। তো আপনারা একটু প্লিজ আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে যদি সম্ভব হয় এই ক্লাসটা আপনারা সবাই শেয়ার করে দেন। সবাই একটু এই ক্লাসটা শেয়ার করে দেন, খুব ভালো লাগবে এবং অনেক বেশি মানে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা কাজ করবে, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দেন। সবাই এই ক্লাসটা যারা শেয়ার করেন নাই, শেয়ার করে দেন। বেশি বেশি করে কমেন্ট করেন, একাধিকবার কমেন্ট করেন প্রয়োজনে, ঠিক আছে? প্রয়োজনে আপনি একাধিকবার একই কমেন্ট করেন, দেখবেন যে এই পড়াগুলো আপনার মাথায় থাকবে, তাই না? নিজের সময়। হ্যাঁ, অনেকেই উত্তর করতেছেন, যাক মাশাআল্লাহ। শেয়ার মোটে নাই আজকে স্যার, দেখছেন? বুঝি না, এত মানুষ ক্লাস করে, আমরা তাদের ভালোর জন্য এত সুন্দর সুন্দর জিনিস স্লাইডে লিখতে কত টাইম লাগছে আপনারা বোঝেন? এই যে 5 মিনিটস আছে, তাহলে এটা একটা পিরিয়ড অফ টাইম আছে, তাহলে কি হবে, ইন হবে। আপনারা অনেকেই উত্তর করেছেন মাশাআল্লাহ। 22 নাম্বার যারা ঘ উত্তর করেছেন সবার উত্তর সঠিক হয়েছে। যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে বলবো একটু প্লিজ শেয়ার করে দেন। আচ্ছা, এটা কি হবে তাহলে? এই যে দেখেন, এই প্রশ্নগুলো আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনাগুলোর কি কোনো গুরুত্ব আছে কিনা? এখন আপনি একটু এই যে এই জায়গায় তাকায় দেখেন তো, কি লেখা, 26তম বিসিএস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তার মানে কি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কম্পিটিটিভ এক্সাম, বিসিএস সহ সকল ধরনের চাকরির পরীক্ষা, এই জায়গাগুলোতে কিন্তু এগুলো বারবার আসে, ঠিক আছে? আর বারবার আসা মানে আপনার এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, সামনেও আসতে পারে। তাহলে এই যে থার্সডে আছে, দেখছেন থার্সডে, এটা কি পয়েন্ট অফ টাইম নাকি পিরিয়ড অফ টাইম? পিরিয়ড অফ টাইম কিন্তু এখানে নাই, তাহলে পয়েন্ট, আর পয়েন্ট যদি থাকে তাহলে কি হবে, বাই হবে প্রশ্নের উত্তর। শুভ স্যারও শেয়ার ডান, বা মাশাআল্লাহ। প্রাইমারিতে প্রিপজিশন আসবে, এই জন্য করাচ্ছি। নীলিমা জাহান আপু, প্রাইমারিতে প্রিপজিশন কোনটা কোনটা আসবে? প্রাইমারির জন্য কি প্রিপজিশনের কোনো ভাগ আছে নাকি, যে এই কয়টা প্রিপজিশন প্রাইমারিতে আসবে? আছে বলেন? মানে প্রিপজিশন কি প্রাইমারিতে আসে না? নীলিমা আপু নাকে যেন লিখছেন যে স্যার, বুঝলাম না, মানে কি যেন একজন, নীলিমা আপু একটু বলেন তো যে প্রিপজিশন কি প্রাইমারিতে আসে? আপনি কি জানেন সিলেবাস প্রিপজিশন আসে কি আসে না, এটা কি আপনার জানা আছে? প্রিপজিশন 100% একাধিক আসে, একটা না, শুধু একাধিক, সেটাই করানো হচ্ছে। কিন্তু কোনটা প্রাইমারিতে আসবে এটা কি কেউ জানে? এগুলো সবই বিভিন্ন পরীক্ষাতে আসছে। আমরা কি সব পরীক্ষার প্রশ্ন কি লিখছি নাকি? ইন্টারেস্টের পরে সর্বদা কোনো কিছু, ইন্টারেস্ট মানে মজা বা আগ্রহ থাকা, ইন্টারেস্টের পরে কি বসে, ইন বসে, ইন্টারেস্ট ইন। অনেক প্রশ্ন আমরা সলভ করে ফেলছি, যে বি উত্তরে ছিলই। আচ্ছা, এই যে হি ইজ ড্যাশ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, ডিভয়েড অফ মানে কি, বর্জিত, ডিভয়েড অফ, এগুলো আপনার মুখস্থ করতে হবে। এগুলো সব চাকরির পরীক্ষাতে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন। এই যে লুকিং মানে খোঁজা, এটা হচ্ছে অনুসন্ধান করা, তাই না? যে আপনার যে দা পুলিশ, একটা আছে লুকিং ফর, আর একটা অনুসন্ধান করা। তাহলে অনুসন্ধান করা অর্থে কিন্তু সাধারণত আমরা জানি যে লুকিং ইনটু মানে অনুসন্ধান করা, কেসটা কি করতেছে, অনুসন্ধান করতেছে, লুকিং ইনটু হবে, ঠিক আছে? এখন আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ, এই আছে মোটামুটি প্রিপজিশন সম্পর্কে বেশ কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা হলো। তবে আমাদের এখন যে আলোচনাটা হবে, এই আলোচনাটা প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ মানে ডিগ্রি। আমরা এখন কি পড়বো, ডিগ্রি, DEGREE, ডিগ্রি, তাই তো? আমরা এখন কি করব, ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো অনেকগুলা আছে, হ্যাঁ অনেকেই আছে। তাহলে এখন প্রিপজিশনের যে ক্লাসটা এতক্ষণ হলো, এটা কেমন লাগলো, কতটা এনজয় করলেন একটু জানাবেন। আমরা এখন আমাদের ডিগ্রি এর ক্লাসে চলে যাই। এই যে ডিগ্রি মানে হচ্ছে তুলনা করা, একাধিক বস্তু বা এক বা একাধিক বস্তুর সাথে কম্পেয়ার করা, এগুলো আমরা জানি। আমরা এসব নিয়ে কথা না বলে
ডিগ্রি থেকে যে প্রশ্নগুলো আসে। ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। আমরা সবাই জানি যে ডিগ্রি একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। এটা আমরা একটু মনে রাখবো যে প্রত্যেকটার ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালের একটা হিসাব আছে, যে সিঙ্গুলার হলে নো আদার হয়, কিন্তু প্লুরাল হলে তখন পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ হয়। তার মানে পজিটিভ ডিগ্রির 2টা ফর্ম থাকতে পারে, একটা হচ্ছে নো আদার দিয়ে আর একটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে। কিন্তু যখন একজন বোঝায় তখন নো আদার বসে, একাধিক বোঝালে তখন ভেরি ফিউ বসে। এবার কম্পারেটিভ ডিগ্রি এর ফরম্যাট কি? কম্পারেটিভ ডিগ্রিতে যদি সিঙ্গুলার হয়, দেখেন এই পাশে সব সিঙ্গুলার, সিঙ্গুলার হলে দেন এনি আদার বা দেন অল আদার বসে। আর যদি কম্পারেটিভ ডিগ্রিতে প্লুরাল হয় তখন দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার বসে। আর সুপারলেটিভে সর্বদা ইজ এর পরে দা থাকে সিঙ্গুলার হলে, আর প্লুরাল হলে ওয়ান অফ দা এর পরে কি হয়? প্লুরাল হয়। ওয়ান অফ দা এর পরে আর হয়। এটা আমরা মনে হয় বুঝছি। এইটা একটু আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই কথাটা। আলহামদুলিল্লাহ, লুকিং ইনটু, এই প্রশ্নটা আপনারা একটু কি করেন, স্ক্রিনশট দিয়ে নেন। এক্সিলেন্ট ক্লাস স্যার। সিকে বৃষ্টি চক্রবর্তী আপু লিখেছেন যে সিকে মানে কি বলেন তো? সিকে মানে হচ্ছে লাস্ট আর একবার ইংলিশ সাজেশন দিবেন স্যার, কোন কোন টপিক গুলো? আবার সাজেশন মানে সাজেশন তো দিছি, কয়বার এক দেব বলেন? আমাদের গ্রুপে আছে, আপনি আমাদের অ্যাডমিনের কাছে চাবেন দিয়ে দেবে। রেবেকা সুলতানা আপু অনেকবার আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে স্যার। স্যার এক্সাম শুরু, কিসের এক্সাম শুরু হয়েছে? হারুনুর রশিদ ভাই, আর ক্লাস করতে এসে আপনারা যা আপনার পেইড ব্যাচের ক্লাস করতেছেন আর এক্সাম নিয়ে টেনশন করতেছেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের ক্লাসটা আপনারা অনেকেই ফ্রিতে পাচ্ছেন। এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমরা পরে চলে যাই। আচ্ছা, এই দেখেন এই কথাগুলো আমরা জানি যে এই ডিগ্রি সাধারণত 2টা ফরম্যাটে হয়। এর স্ট্রাকচারটা এই যে নো আদার থাকবে, অ্যাজ সুন অ্যাজ ডট ডট অ্যাজ, আর ভেরি ফিউ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ। এটা পজিটিভ ডিগ্রি এর ফর্ম। এবার কম্পারেটিভ ডিগ্রি আপনি চিনবেন কিভাবে? দেন এনি আদার, দেন অল আদার বা দেন মোস্ট আদার, দেন ফিউ আদার থাকে। আর সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ হয়। এই চারটা যদি কেউ মনে রাখে, এই চারটা যদি মনে রাখতে পারে, তাহলে তার জন্য ডিগ্রি আর কোনো বিষয়ই না, ক্লিয়ার, 100% ক্লিয়ার। কারণ এই যে দেখেন নো আদারের সাথে এই লাইন, মানে নো আদার যদি থাকে তখন দেন এনি আদার হয় আর শুধু দা হয়। আর যদি ভেরি ফিউ থাকে সেক্ষেত্রে দেন মোস্ট আদার হয় আর অন অফ দা হয় সুপারলেটিভে। আপনারা এই লাইনটা একটু, এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে? আর নাই, এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন। এটা নিলে আমাদের মনে হয় ডিগ্রির আলোচনা আশা করি সবাই পারবেন। সবাই একটু এই লাইনটা, ডিগ্রি আমাদের মাথায় ঢোকে না স্যার, আমার মাথায় ঢোকে না, ঢুকবে আজকে ইনশাআল্লাহ। কনফিউশন, সি কে মুহিবুল ভাই, সি কে মানে কি? কনফিউশন কিল্ড বা কনফিউশন কিলার। তাহলে কনফিউশন কিন্তু আজকে কিল্ড করে দিচ্ছি আমরা। এইটা একটু স্ক্রিনশট নেন। কারা নেছেন স্ক্রিনশট বলেন? এটা যদি স্ক্রিনশট নেন, এবার আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আশা করি হয়েছে। এখানে আরো একটা আছে নাকি? এবার এই পুরোটা সহ নিতে পারেন, না নিলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এই পুরোটা সহ একটা নেন, পুরোটা সহ, পুরোটা সস ডান আলহামদুলিল্লাহ। স্ক্রিনশট নেন এসএস, তাই তো? আচ্ছা এটা নেন, এটা তাহলে পুরোটাই চলে আসলো। হ্যাঁ, চারটা যে ধরন থাকতে পারে এইটা দেখে দেখে আপনি মিলাই করবেন, আপনার সব ডিগ্রি শেষ, সব ডিগ্রি শেষ। আচ্ছা তাহলে আমরা এবার আলোচনায় চলে যাই। নো আদার থাকলে এই যে দেখেন এইখানে যদি আমরা একটু আলোচনা করি যে চেনার জন্য সেন্টেন্স, যে নো আদার আছে পজিটিভ, রানা ইজ বেটার দেন, তা কম্পারেটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভ, আবার বেটার দেন অল আদার থাকুক আর যা থাকুক না কেন, আপনি তো ডিগ্রি দেখলেই বুঝবেন। অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভ দেখলেই আপনি বুঝে যাবেন যে কোনটা কোন ডিগ্রি। এগুলো আশা করি আপনাদের ডিগ্রি চিনতে কোনো অসুবিধা নাই। ট্রান্সফরমেশন যখন করবেন তখন আপনি কিভাবে করবেন এগুলো কোনো প্রয়োজন নাই দেখার। সুপারলেটিভ বাংলায় পজিটিভ, ইংলিশ ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট। আচ্ছা যাই হোক, এই জায়গায় কিছু বিষয় আছে, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। আমরা চলে আসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, ওইগুলো দিয়েই আমরা কাজ করব। আচ্ছা এই যে দেখেন এইখানে চলে আসি, এখানে কি আছে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এইটার পজিটিভ কি হবে? তাহলে এখানে এটা আছে কিসে? সুপারলেটিভে আছে না? এটা সুপারলেটিভে যদি থাকে তাহলে এটার পজিটিভ করতে হবে। তাহলে আমরা জানি দা প্লাস বেস্ট যদি থাকে, দা প্লাস বেস্ট, এখানে কিন্তু অন অফ দা না, আর অন অফ দা না থাকলে অবশ্যই নো আদার হবে, অন অফ দা থাকলে ভেরি ফিউ হতো, তাই না? আমরা জানি পজিটিভের গঠন দুইটা, একটা হচ্ছে
পজিটিভের ক্ষেত্রে পজিটিভ করতে গেলে হয় নো আদার বসাতে হয়, না হলে ভেরি ফিউ বসাতে হয়। তা যখন অন অফ দা থাকে তখন ভেরি ফিউ হয়, আর যেহেতু অন অফ দা নাই তাহলে নো আদার হবে। তার মানে এটা তো হচ্ছে না, আর এটাও হচ্ছে না। তাহলে এখানে নো আদার বয় নো আদার বয় ইজ সো গুড, আচ্ছা নো আদার বয় ইন দ্য ক্লাস এটা হবে, কারণ যে এই যে ইন দ্য ক্লাস এটা তো এই জায়গায় নাই, এই জায়গায় নাই, তার মানে ডি হবে এই প্রশ্নের উত্তর। নো আদার কেন হলো? কারণ শুধু দা থাকলে নো আদার হয়, তাই না? আচ্ছা, আর বাকি এই যে ভার্বের পরে অ্যাজ ডট ডট অ্যাজ, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকে গ দিচ্ছেন, কেন গ হবে না? তো একের উত্তর হবে, একের উত্তর হবে, কারণ নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। তাই এই যে ইন দা ক্লাস কোথায় গেল? ইন দা ক্লাস তো এই গতে নাই, এইখানে দেখেন আছে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এটা আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। এবার যদি এখানে আসি যে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটাকে যদি আমি করি যে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ যদি করতে হয়, এখানে আমরা কি করব? নেগেটিভ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে নো আদার প্লেয়ার হি ইজ দ্য বেস্ট ওইটাই আছে। তাহলে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ, এখানে প্রথমে আছে বেটার, বেটার তো হবেই না, কারণ অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে সর্বদা হয় হচ্ছে পজিটিভ ফর্ম, পজিটিভ, এরপরে সর্বদা পজিটিভ হয়, পজিটিভ ডিগ্রি, এটা তো তাহলে হবেই না, তাই না? বেটার। আচ্ছা, অ্যাজ বেস্ট, এই জায়গায় দেখেন অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে বেস্ট আছে, মানে এটাও হবে না। আচ্ছা, এখানেও দেখেন এই যে অ্যাজ ডট ডট বেস্ট আছে, এটাও তো হয় না, এটাও হবে না। তার মানে এই যে অ্যাজ গুড অ্যাজ হি, এটা হবে এই প্রশ্নের নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা হবে এই প্রশ্নের উত্তর। আশা করি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে বেলাল ইজ দ্য বেস্ট বয়, দেখেন 12তম স্কুল পর্যায়ে টু নিবন্ধন আবার 15 সালে আসছে। এখানে হি বেলাল ইজ কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাই থাকবে, সাবজেক্টের পরে আমরা জানি যে ভার্ব বসায় কম্পারেটিভ ডিগ্রি প্লাস দ্যান এনি আদার বা দ্যান মোস্ট আদার। তা যেহেতু শুধু দা আছে তাহলে তো দ্যান এনি আদার হবে। ডি কোনটা? ডি, ডি নাম্বার কোনটা আপনারা উত্তর বলছেন বলেন? 4-এর সি, 4-এর নাম্বারে অবশ্যই কি হবে? সি হবে, 4 নাম্বার সি হবে। আচ্ছা, আমরা পরে ভেরি ফিউ থাকলে, ভেরি ফিউ থাকলে আমরা জানি ওয়ান অফ দা হয় আর দেন মোস্ট আদার হয়, এগুলো আমরা জানি। আমরা এখানে চলে আসি। আচ্ছা, তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ এর পরে আমরা জানি যে প্লুরাল হয়। প্রিভিয়াস কোশ্চেনে আমরা চলে আসি। ভেরি ফিউ আমরা বলছি যে অন অফ দা এখন আছে, এখন কি আছে বলেন তো? এখন কিন্তু অন অফ দা আছে। 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নে অন অফ দা আছে, এটাকে কি করতে বলছে? পজিটিভ করতে বলছে। অনেক জায়গায় দেখেন আসছে, অনেক জায়গায় 18, 17, 16 কততম এই যে স্কুল পর্যায়ে বিভিন্ন প্রত্যেকটা পর্যায়ে এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, ঠিক আছে? তো এই প্রশ্নটার উত্তর কি হবে আপনারা একটু করে দিতে পারেন, আর আমরা চেষ্টা করি। এটা যেহেতু পজিটিভ করতে বলছে তাহলে অবশ্যই প্রথমে একটা ভেরি ফিউ বসবে, মানে পজিটিভ মানেই তো নো আদার বা ভেরি ফিউ, যেহেতু ওয়ান অফ দা আসে প্রথমে ভেরি ফিউ আসে, তাহলে এগুলো সবই বাদ। নো আদার হবে না, নো আদার হবে না, কারণ ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসে, এটা হবে উত্তর। আর কিছু দেখার দরকার নেই আপনার, দরকার আছে কিছু? এগুলো তো আর হবে না, তাই না? যেহেতু পজিটিভ বলছে তাহলে নো আদার বা ভেরি ফিউ। এখন কেমন লাগতেছে আপনারা যে এতক্ষণ যারা বলতেছিলেন যে স্যার এটা মাথায় ঢোকে না, এখন কি বুঝতেছেন? এখন বুঝতে পারলে এবার একটু বলেন। এইবার দেখেন আমরা যদি এটা চলে আসি, তাহলে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দা আছে, এটাকে কি করতে বলছে? কম্পারেটিভ করতে বলছে। কম্পারেটিভ বলতে বললে সাবজেক্ট সাবজেক্টই থাকবে, কোনো অসুবিধা নাই, ভার্বের পরে। আর ওয়ান অফ দা থাকলে এখানে দ্যান মোস্ট আদার হবে, দ্যান মোস্ট আদার, জাস্ট দ্যান মোস্ট আদার হবে। তাহলে ম্যাঙ্গো ইজ মোর সুইট, মোর সুইট তো হয় না, সুইটের কম্পারেটিভ ফর্ম তো সুইটার, আর এখানে আবার এনি আদার আছে, তার মানে এটা হবে না। সুইটার দেন অল আদার, না অল আদার না, দেন মোস্ট আদার হবে। সুইটার দেন মোস্ট আদার ফ্রুটস ইন দা, এই যে এটা আছে, এটা ঠিক আছে। আর এখানেও আবার এনি আদার আছে, না এনি আদার হবে না। তাহলে ক্লিয়ার? 6 নাম্বার ক্লিয়ার, 6 নাম্বারও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি, এই যে আর একটা প্রশ্ন আছে, এই যে ভেরি ফিউ আছে, তাহলে ভেরি ফিউ আছে, এটাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে কম্পারেটিভ করতে হলে এটা তো ভেরি ফিউ আছে না, ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করতে হলে
দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার, এটাকে কম্পারেটিভ, দেন মোস্ট আদার, কারণ ভেরি ফিউ এর সাথেই তো অন অফ দার সম্পর্ক, আর অন অফ দার সাথেই আছে দেন মোস্ট আদারের সম্পর্ক। তাহলে দেন মোস্ট আদার কোথায় আছে বলেন? দেন মোস্ট আদার বয়েজ, দেন মোস্ট আদার, তাহলে এইখানে কিন্তু আছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। এটা কি কম্পারেটিভ আছে? জীবনেও কম্পারেটিভ না, কারণ যে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস তো সুপারলেটিভে আছে। আচ্ছা, মোর আছে, রিয়েলি ইন্ডাস্ট্রিয়াস, এটা তো কম্পারেটিভ ফর্মই নাই। জামান ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ, এটা তো আছে পজিটিভে, আমাকে বলছে কম্পারেটিভ করতে। তাহলে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ, তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। 7 নম্বরের উত্তর হবে কি বি, 7-এর উত্তর হবে বি। কি বোঝা যায়? ক্লিয়ার হচ্ছে? একদম একদম ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে কমেন্ট করবেন যে স্যার এখন একদম আমরা সুন্দর করে পারতেছি। আচ্ছা, এগুলো আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন থেকে একটু দেখি, যে 46তম বিসিএস এখানে কিসে আসছে? এখানে হচ্ছে আসছে যে পজিটিভ করতে বলছে, এটাকে পজিটিভ করতে বলছে। এটা কিসে আছে? এটা আছে হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। তাহলে এখানে দেন জামান ইন দ্য টিম সরাসরি একজন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে যদি এরকম ভাবে কখনো থাকে যে সরাসরি কারোর সাথে কোনো ব্যক্তির সাথে তুলনা করা থাকে, তখন পজিটিভ করতে গেলে তখন আমরা এই নো আদার বা ভেরি ফিউ না দিয়ে প্রশ্নগুলো আমরা করতে পারি। নো আদার বা ভেরি ফিউ তখন দিয়ে আর করা যায় না, তখন অক্সিলারি ভার্ব চলে আসে, তখন অক্সিলারি ভার্ব চলে আসে। যেরকম হু ইজ দ্য বেস্ট, বেস্ট এটা তো করতেই বলছে পজিটিভ, তাহলে তো বেস্ট জীবনেও হবে না। আচ্ছা, আর দেয়ার এনি প্লেয়ার, তাহলে আর দেয়ার দিলে তো মানে হলো না। আর দেয়ার এনি প্লেয়ার, এনি প্লেয়ারের সাথে তো আর হয় না, এটাও হয় না। ইজ দেয়ার এনি প্লেয়ার্স, এনি আদার প্লেয়ার, এনি আদারের সাথে কি প্লেয়ার্স হয়? প্লেয়ার্স হয় না। তাহলে ইজ দেয়ার এনি প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ এই যে ইজ দেয়ার এনি, এটা হবে এই প্রশ্নের উত্তর। আপনি যদি কখনো বুঝতে না পারেন যে এই জিনিসটা আপনি কি করবেন, ধরে নেন এটা একটু ফরম্যাটের বাইরে যদি আমরা আলোচনা করি, দেখেন আর দেয়ার এনি প্লেয়ার, এখানে আর দেয়ার এনি আদার প্লেয়ার, এটা কি সিঙ্গুলার না? এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলারের সাথে কি কখনো আর বসে? তাহলে এটা ভুল আছে। এবার ইজ দেয়ার এনি, ইজ আছে, এর সাথে কি এনি প্লেয়ার্স হয়? তার মানে কি গ্রামাটিক্যালি এগুলো ভুল আছে। তারপরে হু ইজ দ্য বেস্ট, আপনাকে বলছেই পজিটিভ করতে, তার মানে আপনি সুপারলেটিভে চলে গেছেন, হবে না। তাহলে বাকি যেটা আছে এটা আপনি না দেখে উত্তর করতে পারেন। আর এই যে দেখেন ইজ আছে, আবার দেয়ার এনি প্লেয়ার আছে, তার মানে এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এভাবে বুঝে বুঝে যদি আপনি পড়েন বা অপশন জাস্টিফাই করেন, অনেক ক্ষেত্রে কঠিন জিনিসও আপনার কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে কিছু জিনিস আমরা কনফিউশন আছে, যেগুলো কনফিউশন দেখেন, এই যে কিছু জিনিস আছে এইগুলোর সাথে কখনো কি হয় না, এইগুলোর সাথে কখনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ফর্ম হয় না। আমি যে কটা দাগ দিয়ে দিই ওই কটা শুধু মনে রাখবেন, আর কোনোটা মনে রাখার দরকার নাই। পারফেক্ট, পারফেক্ট আমি দাগ দেওয়ার পরে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? পারফেক্ট, ইউনিক, আচ্ছা এই দুইটা লিখে নেন, স্ক্রিনশট দেওয়া লাগবে না, এই দুইটা লিখে নেন, ঠিক আছে? শুধু এই দুইটা একটু লিখে নেন যে এই দুইটার সাথে কখনো সুপারলেটিভ, কম্পারেটিভ বা অন্য কোনো কিছুই হয় না। এই দুইটা, এগুলোর সাথে কোনো সুপারলেটিভ, কম্পারেটিভ হয় না। এটা এই যে পারফেক্ট আর ইউনিক, এই দুইটা লিখে নেন, বাকিগুলো লেখার দরকার নাই। ওগুলো জীবনেও কোনোদিন আসে নাই এই পর্যন্ত, আর আপনি ধরে নেন যে আসবে না, এটা জাস্ট বলার জন্য বলা, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি পারফেক্ট আর ইউনিক দিয়ে দিচ্ছি না। এখন আপনি দেখেন যে এই যে এটা যে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, আমরা সবাই জানি প্রিভিয়াস কোশ্চেনে এগুলো অনেকবার অনেক চাকরির পরীক্ষাতে আসছে। তো হি ইজ এ মোস্ট ইউনিক, মানে মোস্ট পারফেক্ট না, হবে না, কারণ এর পূর্বে মোস্ট হয় না। তারপরে মোস্ট জীবনেও হবে না, ভেরি জীবনেও হবে না, হি ইজ এ পারফেক্ট জাস্ট। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 9-এর ডি। আফসান আঞ্জুম লিজা আপু ডি উত্তর করেছেন, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আর আমরা ভাবছি যে ক্লাসগুলো আর বেশি করব না লাইভ, কারণ লাইভে করে এতে ক্ষতি হচ্ছে, শুধু শুধু লোকজনে ক্লাস দেখতেছে বাট কেউ কোনো শেয়ারও করে না, কিছুও না। আর এরপর থেকে আমাদের কোনো ক্লাসই, মানে পেইড ব্যাচের কোনো ক্লাসই লাইভ করা হবে না, ঠিক আছে?
এটা আমাদেরই আসলে এক প্রকার যাদের উপকারের কথা বলে ভেবে আমরা এরকম সুন্দর করে টপিক ওয়াইজ পেইড ব্যাচের ক্লাসটা ওপেন করে দিচ্ছি, সেখানে আলটিমেটলি ক্ষতিই হচ্ছে। আমরা আর এটা করব না নেক্সট টাইম। ইউনিক, আমি ভেরি আর ইউনিকটা দাগ দিয়ে দিছিলাম, দেখছেন, মানে পারফেক্ট আর ইউনিক। ইউনিকের আগে তো আর অ্যান হয় না, ইউ এর পূর্বে তো এ হয়, এটা তো এমনি ভুল আছে। ভেরি ইউনিক ভুল আছে, মোস্ট ইউনিক ভুল আছে, হবে না, এটা হবে দেয়ার ইজ এ ইউনিক কেস, দেয়ার ইজ এ ইউনিক কেস। সুতরাং আমরা এই যে টপিক ভিত্তিক এত সুন্দর করে ধরে ধরে 3-4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস নিলাম, এই ক্লাসগুলো আমরা আর কখনোই লাইভ নিব না, ঠিক আছে? আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসলেও এই যে সিনিয়র, এটা আমি আগে বলছিলাম ডিগ্রি ইসে বলতে গেছিলাম মানে প্রিপজিশনের ক্ষেত্রে, কিন্তু বললাম না, কারণ প্রিপজিশনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু প্রযোজ্য, এটা অনেক ক্ষেত্রে আসে যে এইগুলোর পূর্বে কি বসে। এখানে আরেকটা একটু আমি লিখে দিই যে প্রেফার মনে হয় এখানে দেওয়া নাই, এগুলোর পরে দেন না বসে, দেখেন এইগুলোর পরে দেন না বসে সর্বদা কি বসে, টু বসে। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রিয়র, আমি একটু প্রেফারটাও এখানে লিখে দিই, প্রেফার। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই একটু এটা করে দেন, স্ক্রিনশট নেন। এবার এইখানে মূল কাহিনী হচ্ছে কি, সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসলেও এই যে কয়টা আছে এইগুলোকে ল্যাটিন কম্পারেটিভ গুলোর পরে সর্বদা কি বসে, টু বসে, দেন বসে না। এই জায়গাগুলোতে দেন বসে না, স্ক্রিনশট নেন সবাই, এই সব কয়টা টানা মুখস্থ রাখবেন, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে আমি বেশি এইখানেও দাগাই দেবো, আচ্ছা এখানে দাগাই দিই, সিনিয়র, জুনিয়র, প্রেফার, ইনফেরিয়র, সুপেরিয়র, এই কয়টা দাগ দিলাম, এই যে কয়টা দাগ দিছি এই কয়টার বাইরে আপনার ভুলে যান এখনই। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে, বা প্রিয়র আপনি মনে রাখতে পারেন যে 6টা, এই 6টার বাইরে আর না রাখলেও হচ্ছে, এই 6টা বা এই 5টা আপনি মনে রাখবেন ইনশাল্লাহ। আপনার এই 6টার পরে সর্বদা টু বসে, মাথায় রাখবেন। এই যে এখানে দেখেন দেওয়া আছে অনেকগুলোই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে, অনেক চাকরির পরীক্ষায় দেখেন এই যে ইনফেরিয়র, সুপেরিয়র, এগুলোর পূর্বে সর্বদা কি বসে, টু বসে। তাহলে টু হবে এই প্রশ্নের উত্তর, ঠিক আছে? মুখস্থ আছে 26-27টা, বা মাশাআল্লাহ অনেক ভালো, এত প্রশ্ন মুখস্থ আছে, টেকনিক। আচ্ছা, এরপরে কনফিউশন 3। এই যে দেখেন, আমরা জানি যে সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বেও কিন্তু দা বসতে পারে যদি সরাসরি দুইজনের কথা বলা হয়। এখানে অবশ্যই কি, একই ব্যক্তি বস্তুর দুইটি গুণের সাথে তুলনা করা হলে সেক্ষেত্রে সর্বদা মোর বা লেস বসে, কখনোই অ্যাডজেক্টিভের সাথে ই আর বা আর যুক্ত হয় না, অর্থাৎ গুণটির কম্পারেটিভ। হ্যাঁ, এইখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে দেখেন এখানে কিন্তু আলিফ ইজ ব্রেভার দেন রাজ। এখন এখানে আলিফ আর রাজের সাথে তুলনা করা হচ্ছে না, কিন্তু আলিফ যে সাহসী এ আর রাজের থেকে, মানে রাজের সাহস থেকে আলিফের সাহস বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এটা তুলনা করা হচ্ছে যে আলিফ ইজ ব্রেভার দেন রাজ, তার মানে এখানে গুণের সাথে তুলনা করা হচ্ছে। সুতরাং গুণের সাথে যখন তুলনা করা হবে তখন কিন্তু এই যে ব্রেভ এর পূর্বে ব্রেভার না দিয়ে আমরা মোর ব্রেভ দেন প্রুডেন্ট, একই ব্যক্তির গুণের সাথে। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এ আপনার মাথায় না রাখলেও চলবে। আপনি এই যে দেখেন এখানে which of the following sentence he is better than bad, তা বেটার আর দেন ব্যাড এটা তো আসলে হয় না, হি ইজ মোর গুড দেন ব্যাড। আর একটা হচ্ছে যে হি ইজ মাচ ওয়েল দেন ব্যাড, হি ইজ মোস্ট বেটার। না, এখানে যেহেতু কম্পেয়ার করা হচ্ছে সেক্ষেত্রে এই যে দেখেন হি ইজ বেটার দেন ব্যাড, আমরা একই ব্যক্তির দুইটা গুণের সাথে যখন তুলনা করতেছি তখন আমরা এইগুলো মানে অ্যাডজেক্টিভের সাথে মানে অ্যাডভার্বের সাথে কখনো এটা করব না, ই আর বা ইএসটি যুক্ত করব না, তখন আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি হি ইজ মোর গুড দেন ব্যাড, মানে তার দুইটা গুণের সাথে তুলনা করেছে, গুড আর ব্যাড এর সাথে, তখন আমরা মোর বসাবো, ই আর বা ইএসটি যুক্ত করব না, ঠিক আছে? এটা একটু লেস কমন, তারপরেও একটা আসছে। ডাবল কম্পারেটিভ হয় না, এটা আমরা সবাই জানি,
যে যদি এখানে বলে যে মিনা হ্যাজ বিন সাফারিং ফেভার ফর 2 months হি ড্যাশ কম্পারেটিভলি বেটার, হয় না। কম্পারেটিভ মানেই তো বেটার, তাই না? মানে দুটাই তো কম্পারেটিভ, এটা হয় না। কম্পারেটিভলি বেস্ট, এটাও হয় না। নাইসলি টুডে, বেটার টুডে, আচ্ছা নাইসলি টুডে তো আর হয় না, যে সাফারিং ফ্রম ফেভার টু, কিন্তু শি ইজ বেটার টুডে, আজকে তুলনামূলক ভালো। যে বলতে মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 2 months, 2 মাস ধরে অসুস্থ, শি ইজ বেটার টুডে, সে আজকে ভালো আছে। নাইসলি তো হয় না, কারণ আমরা জানি যে এই যে আছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে সর্বদা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে তো আর এল ওয়াই হয় না, নাইস হলে হতো। তাহলে সে তুলনামূলকভাবে আজকে ভালো আছে। আচ্ছা, কনভিশন 5 এ কি আছে? কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে আমি একটু আগে বলতে গেছিলাম। অফ দ্য টু, অফ দ্য টু থাকলে, অফ দ্য টু, অফ দ্য টু মানে হচ্ছে কম্পারেটিভের পূর্বে, কম্পারেটিভের পূর্বে দা বসে, কম্পারেটিভের পূর্বে দা বসে, আর দ্যানের পরিবর্তে দ্যান না বসে, দ্যান না বসে অফ বসে, অফ বসে। এটা মাথায় রাখবেন, যখন দুইজনের কথা উল্লেখ করা থাকবে তখন কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে কি বসে? দা বসবে, কম্পারেটিভের পূর্বে দা বসবে, এবং দ্যানের জায়গায় দ্যান না বসে অফ বসবে, অফ। দ্যান না বসে, দ্যান না বসে কি বসবে? অফ বসবে। দুইজনের ভিতর কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। এই যে আমরা যদি এখানে চলে আসি, এই কথাটা এখন সবার ক্লিয়ার হয়ে যাবে। অফ দ্য টু বয়েজ, দুইজনের কথা বলা হয়েছে না? অফ দ্য টু বয়েজ, দুইজনের ভিতর জীবনও সুপারলেটিভ হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে কম্পারেটিভ হয় দুইজনের ভিতরে। তাহলে এখানে দেখেন দা আছে, তাহলে দা থাকলেও আপনার কোনো টেনশন নাই। আমি বলছি যে অফ দ্য টু থাকলে কম্পারেটিভের পূর্বে কিন্তু দা বসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। তাহলে এটা মোর ইন্টেলিজেন্ট, কম্পারেটিভ, তাই না? ক্লিয়ার? এটা কি বুঝতে পারছে? এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বুঝতে পারলে আমরা পরের আলোচনায় চলে যাই। তো দেখেন, আপনারা যারা এতক্ষণ ক্লাসটা করলেন, আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগছে। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাদের কোনো ব্যাচে এখনো ভর্তি হন নাই, আমাদের কম্বাইন্ড ব্যাচে কিন্তু প্রাইমারি নিবন্ধন 10তম থেকে 20তম গ্রেডের ভর্তি চলছে এবং ক্লাস চলতেছে। যারা এতক্ষণ ক্লাস করলেন তারা একটু বলবেন যে ক্লাসটা কেমন লাগলো, আসলে আজকের ক্লাস থেকে আপনি কি কিছু পাইলেন কিনা। যদি পান সেক্ষেত্রে বলবেন জি স্যার আলহামদুলিল্লাহ ক্লাসটা করে ভালো লাগছে। অন্তত যারা শেয়ার দেন নাই তারা একটা শেয়ার দিয়ে যাবেন, ঠিক আছে? অথবা কমেন্টটা অন্তত করে যাবেন যে স্যার উপকৃত হলাম। এরকম ভাবে টপিক ভিত্তিক যদি আপনারা ক্লাস পেতে চান, আমরা হয়তো আমাদের টপিক ভিত্তিক ক্লাস আর এইভাবে লাইভে নিয়ে আসবো না, কারণ নিয়ে এসে তেমন কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। তো আপনাদের তারপরেও যারা ভর্তি হওয়ার জন্য অনেকে মানে ডাউট ফিল করেন যে আমি ভর্তি হলে আলটিমেটলি ভালো সার্ভিস পাবো কিনা, ভর্তি হয়ে লাভ হবে কিনা, যদিও আজকে যে টপিকগুলো আমরা একটা ক্লাসে পড়াইছি, এই টপিকগুলো কিন্তু আমরা পড়াই 4-5টা ক্লাসে পেইড ব্যাচগুলোতে, বুঝছেন? যেহেতু এটা ম্যারাথন ব্যাচ ছিল, ম্যারাথন ব্যাচের হওয়ার কারণে আমরা টপিকগুলো দ্রুত, যেহেতু আমাদের পরীক্ষা চলে আসছে, এটা তো প্রাইমারির এক্সাম পরীক্ষার জন্য ম্যারাথন ব্যাচ, তো প্রাইমারির পরীক্ষা তো আর মাত্র 10 দিন আছে, এই জন্য সে 10 দিনও তো নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এটা শেষ করলাম, কিন্তু এই টপিকগুলো ধরে ধরে যখন আপনাকে 2, 3, 4, 5 ঘন্টা ধরে স্লাইড নেওয়া হবে, তখন আশা করি আপনার জন্য এটা সোনায় সোহাগা। একদম ইংরেজি গ্রামার বা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে এভাবে ধরে ধরে শেষ করানো হবে। আপনারা যারা আমাদের ক্লাসে মানে আমাদের ব্যাচে ভর্তি হতে চান, অনেক কিছু পাইছি স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আরো ক্ষমা চেয়ে নেবো যে আপনারা কেউ মন খারাপ করবেন না, হয়তো অনেকের কমেন্ট পড়তে পারি নাই। একটা জিনিস আরো এক্সাম্পল বা আরো বেশি করে বোঝানো যাইতো, কিন্তু আমি সেটা বোঝাতে পারি নাই, কারণ সময় স্বল্পতার কারণে। আমাদের 2, 3, 4টা টপিক, দেখেন আমি কতগুলো স্লাইড শেষ করছি, আপনাদেরকে একটু দেখাই, যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে এটা হচ্ছে 143টা স্লাইড। ভর্তি হতে চান তারা একটু কমেন্ট করেন যে জি স্যার আমরা ভর্তি হতে চাই। আমাদের এই ব্যাচে কিন্তু আলটিমেটলি কি থাকবে বলেন তো? হ্যাঁ, অনেকেই এখনো আছেন যারা বুঝতে পারলাম না, মিজানুর রহমান অসাধারণ, অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই ব্যাচে কিন্তু ভর্তি হলে আপনি পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড এবং পরবর্তী ক্লাস পাবেন। প্রতিটা ব্যাচে 100+ লাইভ ক্লাস এবং 100+ এক্সাম নেওয়া হবে, এবং সাথে পাচ্ছেন 1200 টাকা মূল্যের 4টি বই। কয়টি বই? 4টি বই। 4টি বইও আপনি পেয়ে যাচ্ছেন। এই 4টি বইয়ের ভিতর থাকছে বাংলা, তারপর ইংরেজি, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স এবং জিকে। আমরা দেখি আমাদের ভর্তি ফিটা কত। দেখেন ভর্তি ফিটা কত, এই 4টা বই সহ
4টি বই সহ আপনি মাত্র 1450 টাকায় ভর্তি হতে পারবেন। কত টাকায়? মাত্র 1450 টাকায়। আপনারা কারা আছেন যে ভর্তি হতে চান? যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে চাই লিখে একটু কমেন্ট করেন। ভর্তি হতে চাই লিখে আপনারা একটু কি করছে, কারা আছেন যে এখনো ভর্তি হননি, তারা যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা আমাদের এই যে নাম্বারটা আছে 01310 এই নাম্বারে আপনারা কি করবেন, সেন্ড মানি করে দিবেন। ঠিক আছে, সেন্ড মানি করে দিলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের পেইড ব্যাচে ভর্তি করে নেওয়া হবে এবং 4টি বই পেয়ে যাবেন। 4টি বই ফ্রি ওই টাকার ভিতরেই। মাত্র কত? মাত্র 1450 টাকা, মাত্র 1450 টাকা। তো সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, আমাদের পেইড ব্যাচে ওয়েলকাম করতেছি। ভালো থাকবেন। আপনাদের জন্য 1 মিনিট হয়তো লাইভটা আমরা অন রাখবো, এরপরে আমরা লাইভ অফ করে দেব। লাইভের পরে কিন্তু আপনি 1450 টাকায় আর ভর্তি হতে পারবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।